হাই, ম্যাথ ম্যাটার অ্যান্ড লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় পড়ছি। তো মেজারমেন্ট চ্যাপ্টারটা আমরা পড়ছি। তো মেজারমেন্ট বা পরিমাপ চ্যাপ্টারে আমাদের অনেকটাই হয়ে গেছে, আমরা প্রায় গুটিয়ে এনেছি আরও কিছু টপিক, আরও নতুন নতুন কিছু জানার জিনিস নিয়ে আজকের লেকচার। আজকে যে টপিকগুলো নিয়ে আমরা জানবো সেই টপিকগুলো প্রথমে দেখে নিচ্ছি। টপিক তো অনেকগুলো আছে, জানি না কতটা শেষ করতে পারবো, চেষ্টা করব পুরোটাই শেষ করার। টপিকগুলো দেখি। প্রথম যে টপিকটা আছে সেই টপিকটা হলো গিয়ে নট বা নাউটিক্যাল মাইল। এটা আমাদের আগের লেকচারে করার কথা ছিল, আমার পরে খেয়াল নেই। তো নট বলতে আমরা দেখো, আমাদের যখন ঝড় হয়, কোনো কিছু হয় তখন, বা উইন্ডি অ্যাপ যখন আমরা খুলি, আমরা প্রায় দেখি ওখানে নট বলে লেখা থাকে, 200 নট, 150 নট। এয়ার প্রেশারের জন্য, এয়ার প্রেশার নেই, এয়ার ভেলোসিটির জন্য নটটা খুব প্রচলিত একটা টার্ম। আর সমুদ্রে আমাদের জাহাজের বেগ টেগের জন্য নটটা খুব প্রচলিত একটা টার্ম। তো নট আর তার সাথে সংযুক্ত হলো নাউটিক্যাল মাইল। ঠিক আছে, এই দুটো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, কয়েকটি ভৌত রাশির মাত্রা যেগুলো সম্পর্কে বইতে আমাদের আছে, কিন্তু এই রাশিগুলো সম্পর্কে আমাদের পরে অনেক ডিটেলসে আছে লেকচার। তো আমরা এখানে জাস্ট ব্রিফ একটু জেনে নেব। সেগুলো কি? পৃষ্ঠটান, আপেক্ষিক তাপ হবে এটা, আর তাপগ্রাহিতা, জলসম, কৌণিক ভরবেগ। এগুলো সম্পর্কে আমরা এগুলোর মাত্রা কি করে বার করতে হয় সামান্য ব্রিফ একটু দেখে নেব। আচ্ছা, তারপর আগের দিনের টপিক বাকি ছিল মাত্রা, সেটি হলো মাত্রাহীন ভৌত রাশি। আচ্ছা, তারপরে মাত্রার কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, এবং টি-তম সময়ে, টি-তম হবে, টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রম, মানে এই সমীকরণটা সাধারণ মাত্রার যে সমীকরণ সেটা থেকে দেখলে ভুল মনে হতে পারে, কিন্তু সমীকরণটার মধ্যে কিছু জিনিস লুকানো আছে, তার জন্য ভুল মনে হতে পারে। তো সেটা আমরা বুঝবো, আমরা ডিসকাশনটা করে নেব। আচ্ছা, তারপরে আমাদের মাত্রা শেষ হলে আমরা পরিমাপের যন্ত্রে চলে আসবো। পরিমাপের যন্ত্রে প্রথমে থাকবে আমাদের রৈখিক স্কেল, তার আমরা সীমা পড়বো, ত্রুটি পড়বো, আর ম্যাটেরিয়াল পড়বো, কি ধরনের জিনিস থেকে তৈরি হয় এবং কেন এই ধরনের জিনিসকে চয়েস করা হয়। আচ্ছা, তারপর আমরা ক্ষেত্রফল বার করার চেষ্টা করব একটা অসম আকৃতির বস্তুর। আচ্ছা, তারপর আমরা বক্ররেখার দৈর্ঘ্য, এইগুলো জানার চেষ্টা করব। এইগুলো হলো কি স্কেল রিলেটেড বা দৈর্ঘ্য রিলেটেড কিছু টাস্ক। আচ্ছা, তারপর দৈর্ঘ্যের পরিমাপের পরে আমরা চলে আসবো কি, দৈর্ঘ্য পরিমাপের পরে আমরা চলে আসবো ভরের পরিমাপে। আমরা সিলেবাসে 3টি আছে, দৈর্ঘ্য, ভর, সময়। আর দৈর্ঘ্য, ভর আর দৈর্ঘ্য থেকেই মানে আয়তন, আয়তন মানেই ঘনত্ব, এইগুলো রয়েছে সিলেবাসে। তো আজকে আমরা মেইনলি দৈর্ঘ্যটা পড়বো। আচ্ছা, আর ভরটা পড়া শেষ করার চেষ্টা করব। ভর হলো, ভরের মধ্যে আমরা কি কি পড়বো? ভরের ওজন বক্সে যে বাটখারাগুলো থাকে তার অনুপাতটা কিরকম থাকে সেটা সম্পর্কে আমরা পড়বো। ভরের পরিমাপে আমাদের তুলাযন্ত্র ইউজ করা হয়, সেই তুলাযন্ত্রের কার্যপ্রণালী, তার ত্রুটি, তার সতর্কতা, তার সুবেদিতা, তার নির্ভুলতা, তার ধীরতা, তার স্থিতি, তার সীমা, আর ত্রুটিপূর্ণ তুলাযন্ত্র কিরকম হয় এবং সেটাকে আমরা কি করে ত্রুটি মুক্ত করতে পারি সেটা। মানে একটা তুলাযন্ত্রে আমরা কতগুলো জিনিস পড়বো, কার্যপ্রণালী বলবো, রিচ সিস্টেম পড়বো। রিচ সিস্টেম মানে আরো ক্ষুদ্রতম ভ্যালু, আরো ক্ষুদ্রতম পরিমাপ করার জন্য, যে পরিমাপ সাধারণ তুলাযন্ত্রে আমরা করতে পারি তার থেকেও ক্ষুদ্রতম পরিমাপ কি করে করা হয় সেটা সম্পর্কে জানবো। সতর্কতা অবলম্বন করতে হবে কি কি জানবো আমরা একটা ওয়েট করার সময়। একটা সুবিদিতা সম্পর্কে আমরা জানবো, নির্ভুলতা সম্পর্কে আমরা জানবো, ধীরতা সম্পর্কে আমরা জানবো, স্থিতি সম্পর্কে আমরা জানবো, সীমা সম্পর্কে আমরা জানবো। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা আমাদের যে তুলাযন্ত্রের জন্য জানাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং এর উপর দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, তাছাড়া কনসেপ্টের জন্য খুব দরকার। ঠিক আছে, কারণ এটা একটা ফিজিক্যাল একটা সিগনিফিকেন্স আছে। কারণ তুমি যখন পরবর্তীকালে ল্যাব করবে বা কোনো কোথাও যাবে, তখন আলটিমেটলি ল্যাবে তোমরা কত ভালো ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেল করতে পারো তার উপরে একটা পেশাদারিত্ব দেখা যায়। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা একটা করে শুরু করি। প্রথম যে টপিকটা আমরা শুরু করবো সেটি কি, নট বা নাউটিক্যাল মাইল। আচ্ছা, প্রথমে আমরা পড়বো নটিক্যাল মাইল সম্পর্কে। নটিক্যাল মাইল সম্পর্কে জানার আগে আমাদের একটু বেসিক কনসেপ্ট জানতে হবে। কনসেপ্টটা জিওগ্রাফির কনসেপ্ট। ঠিক আছে, কি কনসেপ্ট?
আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যে দ্রাঘিমা অক্ষাংশ এগুলো সম্পর্কে যে জানি আমরা, দ্রাঘিমাংশ অক্ষাংশ মানে ইংলিশে যেটাকে আমাদের ল্যাটিটিউড লঙ্গিটিউড পড়া হয়, সেটা সম্পর্কে আমরা প্রথমে একটা বেসিক ধারণা নেব। দেখো, দু রকমের কোঅর্ডিনেট সিস্টেম হয়, একটা হলো জিওসেন্ট্রিক, একটা হলো জিওডেটিক। প্রথমে আমরা দেখি জিওসেন্ট্রিক। অর্থাৎ যেটা আমরা এতদিন জেনে এসেছি, ঠিক আছে, কি জেনে এসেছি? আমরা জেনে এসেছি পৃথিবীতে, এটা ধরো পৃথিবী, এটা হলো আমাদের কি নিরক্ষরেখা। এবার এই নিরক্ষরেখার পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা স্থানের আমাদের একটা একজন বসে আছে, ঠিক আছে, এটা হলো মেরু, এটা হলো মেরু, এই দুটো হলো পৃথিবীর মেরু। ওকে, এবার প্রথমে আমাদের সরলরেখাটা টানি। হ্যাঁ, এটা হলো উত্তর মেরু, এটা হলো দক্ষিণ মেরু, নর্থ সাউথ। আচ্ছা, এবার পৃথিবী পৃষ্ঠে যদি এই পয়েন্টে একটা স্থান দেয়া থাকে, সেই স্থানটা যদি আমাদের অক্ষাংশ বার করতে হয়, স্থানটা মনে করো একটা দ্রাঘিমা রেখার উপরেই আছে। এই যে দ্রাঘিমা রেখাটা, এই দ্রাঘিমা রেখাটার উপরে এর স্থানটা রয়েছে। এবার এর আমাদের কি বার করতে হবে? ল্যাটিটিউড বার করতে হবে, অক্ষাংশ বার করতে হবে। তো আমরা জানি কি, পৃথিবীর কেন্দ্র থেকে এই পর্যন্ত যদি একটা সরল রেখা টানি, বা এখান থেকে যদি পৃথিবীর কেন্দ্রকে আমি যোগ করি, তাহলে এই যে বাহুটা, এই যে ব্যাসার্ধটা পৃথিবীর নিরক্ষরেখার সাথে যে কোণ উৎপন্ন করবে, নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করবে, তা কি আমরা কি জানি? আমরা জানি তার অক্ষাংশ। অর্থাৎ এটা আমি টেনে দিলাম, এখানে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটা কি? পৃথিবীর অক্ষাংশ, থিটা। এটাই কি? ল্যাটিটিউড। আচ্ছা, এটা আমাদের এতদিনের কনসেপ্ট ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যে পৃথিবী এরকম দেখতে নয়। পৃথিবী অ্যাকচুয়ালি কিরকম দেখতে? পৃথিবী অ্যাকচুয়ালি এরকম ইলিপ্টিক্যাল দেখতে। আমি একটু বেশি, পৃথিবী ইলিপ্টিক্যাল দেখতে হওয়ার জন্য পৃথিবীর কি হয়? মধ্যভাগ একটু ফোলা হয়, তাই তো? মধ্যভাগ একটু ফোলা হয়, আর দুটো মেরু কি হয়? একটু চাপা হয়, তাই তো? দুটো মেরু একটু চাপা, আর মধ্যভাগটা কি একটু স্ফীত, এরকম দেখতে। আচ্ছা, এরকম দেখতে হওয়ার জন্য বর্তমানে জিও সেন্ট্রিক যে কোঅর্ডিনেট সিস্টেম, সেটা ইউজ করা হয় না। ইউজ করা হয় কি? ইউজ করা হয় জিওডেটিক কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এক্ষেত্রে ল্যাটিটিউডের মানটার একটা গল্প দেখা যায়। দেখো, লঙ্গিটিউড তো ঠিকই আছে, এটাও সেম ভাবে, এটাও নিরক্ষরেখা। এবার মনে করো এই পয়েন্টে একটা জায়গা, যেটা পৃথিবীর আসল রূপ, সেখান থেকে যখন আমরা এই পয়েন্টের দ্রাঘিমা রেখা মাপবো, যখন আমরা অক্ষাংশ মাপবো, তখন আমরা কিভাবে মাপবো? আচ্ছা, আগে কি করা হতো? আগে করা হতো পৃথিবীর এখান থেকে পৃথিবীর কেন্দ্রে একটা রেখা টানা হতো, টেনে তার যে ভ্যালু, সেই ভ্যালুটা যে থিটাটা কি বলা হতো? তার অক্ষাংশ। কিন্তু পৃথিবীর এই অদ্ভুত আকৃতির জন্য এই সিস্টেমটা এখন করা হয় না। কি করা হয়? এখন পৃথিবীর সিস্টেমটা কার্ভেচার মানে বক্রতার উপরে ডিপেন্ড করে। কি করে? এই যে পয়েন্ট, এই পয়েন্টে যদি আমি একটা স্পর্শক টানি, মানে এই পয়েন্ট বরাবর একটা সরল রেখা টানি, তাহলে এই পয়েন্ট থেকে সেই সরল রেখার উপরে, মানে এই পয়েন্টটাকে জাস্ট টাচ করে গেছে, এবার সেই টাচ করে যাওয়ার উপরে এই পয়েন্ট থেকে একটা লম্ব টানা হচ্ছে কার উপরে? এই সরল রেখাটার উপরে। অর্থাৎ এই যে কোণটা 90 ডিগ্রি যদি টানা হয়, তাহলে এই যে লম্বটা এসে পৃথিবীর এই নিরক্ষীয় যে তল, যে প্লেট, নিরক্ষীয় রেখা, তাকে যে পয়েন্টে কাট করে, সেই পয়েন্টটার যে অ্যাঙ্গেলটা করে, সেই অ্যাঙ্গেলটাই কি? সেই অ্যাঙ্গেলটাই হলো আমাদের ল্যাটিটিউড। ওকে, ল্যাটিটিউড। এটা হলো এখনকার কনসেপ্ট। তাহলে আমাদের যদি এখনকার কনসেপ্ট এরকম হয়, অর্থাৎ এই পয়েন্টে আমি একটা কি টানবো? একটা স্পর্শক তোমরা হয়তো জানো না। স্পর্শক মানে মোদ্দা কথা আমি বলতে পারছি, এই পয়েন্টে আমি একটা সরল রেখা টানবো। কিরকম সরলরেখা টানবো? সরলরেখা জাস্ট টাচ করে চলে যাবে, একটা বিন্দুতে টাচ করে চলে যাবে, ঠিক আছে? সেটাই হলো আমাদের স্পর্শক। যদি তাই হয়, এবার এর উপরে একটা লম্ব আঁকি। লম্ব আঁকলে লম্বটা কি করছে? এরকম একটা কোণ উৎপন্ন করছে। এই কোণটা কত? 90 ডিগ্রি, তাই তো?
এবার এই যে লম্বটা পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে কিন্তু টাচ করছে না, পৃথিবীর নিরক্ষীয় প্লেটে গিয়ে একটা জায়গাতে মিশছে। সেই প্লেটের অ্যাঙ্গেলটা মনে করো থিটা। ঠিক আছে, থিটাটাই কি এবার এর ল্যাটিটিউড। আচ্ছা, এই সিস্টেমটাই আমরা সবসময় ইউজ করি। আমরা যে নর্মাল যে লঙ্গিটিউড ল্যাটিটিউডের যে ভ্যালু দেখা যায় সেটা আমাদের এই জিওমেট্রিক সিস্টেমের হয়, যদিও আমরা স্কুল লাইফে জিওসেন্ট্রিক পড়ে এসেছি, তাদের সামান্য একটু ভ্যালুর চেঞ্জেস হয়। এবার এটা কেন আমি এখানে বলছি, আচ্ছা দেখো, আমরা কি পড়েছিলাম, রেডিয়ান এককে যখন আমরা কোণ পড়েছিলাম, তখন আমরা কি পড়েছিলাম, বৃত্ত আঁকি। তখন আমরা পড়েছিলাম যদি এই অ্যাঙ্গেলটা থিটা রেডিয়ান হয়, তাহলে আমরা কি পড়েছিলাম, এই বৃত্তচাপের এই ভ্যালুটা যদি এই পয়েন্টটা ধরো এ, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এটা হলো সেন্টার ও। আচ্ছা, আর ও বি আর ও এর ভ্যালু কত, আর। তাহলে আমরা পড়েছিলাম থিটার ভ্যালু কি পড়েছিলাম রেডিয়ান এককে, থিটা রেডিয়ান আমরা পড়েছিলাম এবি বাই আর, তাই আমরা পড়েছিলাম তো থিটা রেডিয়ানের ভ্যালু। এবার এবি বাই আর, এই আরটা কি, একটা বৃত্তের ক্ষেত্রে সব জায়গায় সমান, কিন্তু পৃথিবীর আকৃতি যেহেতু এরকম একটা ইলিপসের মতো, ঠিক আছে, সেই জন্য কি হচ্ছে, সেই জন্য থিটার ভ্যালুতে আর এর পরিমাণটা সবসময় কি হচ্ছে, চেঞ্জেস হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যদি আমি এখানে দেখো এই ড্রয়িংটাই মুছে দিলাম, মুছে দিয়ে আমি এই ড্রয়িংটা থেকে একটা কাজ করছি। দেখো, এই পৃথিবীর একটা বিচ্ছিরি দিকটা আকৃতি, এই আকৃতিতে মনে করো দুটো পয়েন্ট আছে এ আর বি। এই পয়েন্ট দুটোর আমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তার জন্য আমরা কি করব, এই পয়েন্টের মধ্যবিন্দু থেকে একটা 90 ডিগ্রি টানবো, তাই তো, কার বরাবর, এই এ বি এর স্পর্শকের উপর 90 ডিগ্রি টানবো। টানার পরে মনে করো এখানে উৎপন্ন হচ্ছে কোনটা, সামথিং একটা কোণ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, যে পয়েন্টটাকে আমরা পেলাম, এর সাথে সেই পয়েন্টটা কানেক্ট করব, বি এর সাথে সেই পয়েন্টটা কানেক্ট করব। ঠিক আছে, কানেক্ট করার পরে এই যে অ্যাঙ্গেলটা পেলাম, এই অ্যাঙ্গেলটার ভ্যালু মনে করো 1 রেডিয়ান। ওকে, যদি এই অ্যাঙ্গেলটার ভ্যালু 1 রেডিয়ান না, মনে করো 1 ডিগ্রি। এবার আমরা কি জানি, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে কত, পাই বাই 180 রেডিয়ান, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো এবি বাই, আচ্ছা এই যে দূরত্বটা, এটা যদি তোমার মনে করো O1 এ বি, এটা মনে করো আমাদের C1, তাহলে বাই এ C1। আচ্ছা, অর্থাৎ এ বি এর ভ্যালু কত, এ বি ইকুয়াল টু পাই সি বাই 180 ইন্টু AC1। ওকে, আচ্ছা এখানে আমাদের সাইনটা ইউজ করি, সাইনটা আমরা দেই 1। ঠিক আছে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার মনে করো এখানেও একটা দূরত্ব আছে, এ বি সি গেল, এটা মনে করো ডি আর ই। এই যে পৃথিবীটা কি হচ্ছে, পৃথিবীটা উপরে দিয়ে গিয়ে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে ছিল কার্ভ, এখানে হয়ে গেছে ফ্ল্যাট হয়ে যাওয়ার জন্য যখন আমি এখান থেকে পৃথিবী নিরক্ষীয় প্লেটে যখন আমি একটা কি টানবো, লম্ব টানবো, সেই লম্বটা কি উৎপন্ন করছে, বেশি দূরত্বে গিয়ে আমাদের কাকে টাচ করছে, আমাদের নিরক্ষীয় প্লেটকে টাচ করছে। মানে এখান থেকে যে নিরক্ষীয় প্লেটের যে ডিস্টেন্স, মানে আমাদের এই রেখার থেকে এই বি বিন্দু বা এ বিন্দু যে ডিস্টেন্স, আচ্ছা এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স থেকে এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাই তো। অর্থাৎ আমি যদি এই পয়েন্টটাকে C2 দেই, তাহলে আমি বলতে পারি C2 এর ভ্যালু কার থেকে বড়, AC1 এর থেকে বড়। আচ্ছা, যদি তাই হয় তাহলে যদি আমি এবার ধরো আমি এখানে 1 ডিগ্রি কোণ পেলাম। ঠিক আছে, এবার 1 ডিগ্রি কোণ দিয়ে আমি গল্পটা করব, দেখো কিরকম ভাবে গল্প করব। আচ্ছা, এটা থাকুক AC
1। আচ্ছা, এবার এখানে আমি চলে আসি। এখানে 1 ডিগ্রি মানে সেম কত, পাই সি বাই 180 ইকুয়াল টু কত, ডিই বাই ডি সি টু। অর্থাৎ ডি ভ্যালু কত, ডি ইকুয়াল টু কত, পাই সি বাই 180, মানে পাই বাই 180 সি রেডিয়ান বোঝানোর জন্য, ইন্টু ডি সি টু। আচ্ছা, ভালো কথা। এইবার আমি কার কার তুলনা করব, আমি তুলনা করব এই সমীকরণটার সাথে এই সমীকরণটায়। কেন তুলনা করব, এই সমীকরণে আমাদের এ বি এর ভ্যালু পাচ্ছি, এই সমীকরণে আমরা ডিই এর ভ্যালু পাচ্ছি। আমাদের উদ্দেশ্যটা আমরা পরে বলছি, আগে আমি দুটো জিনিসগুলো দেখাচ্ছি। আচ্ছা, ডিইও কি করেছে, ডিইও 1 ডিগ্রি ল্যাটিটিউড দৈর্ঘ্য 1 ডিগ্রি ল্যাটিটিউডে বৃদ্ধি পেয়েছে, মানে ই এর থেকে ডি কত ডিগ্রি চেঞ্জেস, 1 ডিগ্রি ল্যাটিটিউড চেঞ্জ। আর বি এর থেকে এও কত ডিগ্রি চেঞ্জেস, 1 ডিগ্রি ল্যাটিটিউড চেঞ্জ। বি এর ল্যাটিটিউড কত, ধরো বি ল্যাটিটিউড যদি থিটা হতো আর এ ল্যাটিটিউড যদি থিটা 1 হতো, তাহলে থিটা 1 মাইনাস থিটা ইকুয়াল টু 1 ডিগ্রি, এটা আমি বলতে চেয়েছি। আর ই এর ল্যাটিটিউড যদি এই অ্যাঙ্গেলটা হতো, মানে থিটা হতো, আর এইটা যদি থিটা 2 হতো, তাহলে ডিই ইকুয়াল টু ডিই এর যে অ্যাঙ্গেলটা সাবস্টেইন করছে সেটা কত ভ্যালু হতো, থিটা 2 মাইনাস থিটা 1, সেটাও কি হতো, 1 ডিগ্রি হতো। অর্থাৎ পৃথিবীর নিরক্ষীয় প্লেট, মানে এই নিরক্ষীয় তলের কাছাকাছি প্রতি 1 ডিগ্রি যে চেঞ্জ যদি করে, দুটো স্থানের মধ্যে যদি অক্ষাংশের 1 ডিগ্রি চেঞ্জেস থাকে, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, এবি। আচ্ছা, নিরক্ষীয় প্লেটে, তাহলে নিরক্ষীয় প্লেট অঞ্চলের কাছাকাছি এই যে নিরক্ষীয় রেখার কাছাকাছি প্রতি 1 ডিগ্রি চেঞ্জে, প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ চেঞ্জে, ল্যাটিটিউডে চেঞ্জে দুটো স্থানের মধ্যে দূরত্বের যে পরিবর্তন হলো এ বি। আচ্ছা, আর মেরু অঞ্চলে দুটি স্থানের মধ্যে অক্ষাংশের চেঞ্জে দূরত্বের পরিবর্তন কত, ডিই। ওকে, এবার আমাদের দেখতে হবে ডিই এর ভ্যালু বেশি না এ বি এর ভ্যালু বেশি। ছবিতেই বুঝতে পারছো ডিই এর ভ্যালু বেশি। আচ্ছা, গাণিতিকভাবে যদি দেখো, দেখাতে পারি গাণিতিকভাবে কি, এ বি এর যে সমীকরণ সেটা হলো এটা, আর ডিই এর সমীকরণ এটা। এই দুটো সমীকরণের মধ্যে সাদৃশ্য কোথায়, সাদৃশ্য হলো কি, প্রথম পার্ট দুক্ষেত্রেই সমান, তাই তো, পাই সি বাই 180। সেকেন্ড পার্ট ডিসি টু আর এসি টু, এখানেও হচ্ছে গন্ডগোল। দেখো ডিসি টু কার থেকে বড়, এসি ওয়ান এর থেকে বড়, এসি ওয়ান, ঠিক আছে, তাহলে এসি ওয়ান এর থেকে ডিসি টু বড়। অর্থাৎ ডি এর সমীকরণে একই জিনিস প্রথমে গুণ করেছে, ঠিক আছে, তারপরে একটা বড় জিনিস গুণ এসছে, এখানে একটা ছোট জিনিস গুণ এসছে। তাহলে ডিসি টু যেহেতু বড় এসি ওয়ান এর থেকে, এই যে দেখাচ্ছি আমরা, তাহলে আমরা বলতে পারি ডিই গ্রেটার দেন এ বি। তাহলে আমরা বলতে পারছি কি, ডিই গ্রেটার দেন এ বি। আচ্ছা, পড়া ছিলাম নটিক্যাল মাইল, সেখান থেকে চলে গেলাম জিওগ্রাফিতে। কেন গেলাম, জাস্ট একটা কনসেপ্ট বোঝানোর জন্য, যে প্রতি দুটো স্থানের মধ্যে যদি 1 ডিগ্রি ডিস্টেন্স থাকে, মানে আমরা বলছি কলকাতার আর দিল্লির, কলকাতার যে দ্রাঘিমা রেখা আছে, সেই দ্রাঘিমার রেখার উপর একটা শহর মনে করো আমাদের শিলিগুড়ি। এবার কলকাতা আর শিলিগুড়ির মধ্যে অক্ষরেখার দূরত্ব কি, 1 ডিগ্রি, একই দ্রাঘিমা রেখার উপরে আছে, তাহলে তাদের মধ্যে দূরত্ব কত হবে, ধরো দূরত্ব আমি একটা পেলাম। এবার কলকাতা যদি আমাদের নিরক্ষরেখার কাছাকাছি না হয়ে মেরুর কাছাকাছি হতো, আর শিলিগুড়িও তাহলে কি হতো, আর উত্তরে চলে যেত। এবার তখন কলকাতা শিলিগুড়ির মধ্যে ডিস্টেন্স যদি 1 ডিগ্রি হয় অক্ষরেখা অনুযায়ী, মানে অক্ষাংশ অনুযায়ী, তাহলে আমাদের কলকাতা আর শিলিগুড়ির মধ্যে এই নিরক্ষরেখার কাছাকাছি থাকার জন্য যে লিনিয়ার ডিস্টেন্স, মানে যে রৈখিক দূরত্ব, সেটা কিন্তু যখন মেরুতে চলে যাবে তখন বেড়ে যাবে। অর্থাৎ প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ চেঞ্জ মানেই দুটো স্থানের মধ্যে সমান দূরত্ব নয়, সেটি নিরক্ষরেখার কাছে না দূরে, সেটা কিন্তু আমাদের জানার দরকার। এবার গল্পটা হলো, এবার প্রশ্ন আসতে পারে আমি এগুলো পড়ানোর জন্য নটিক্যাল মাইল কেন পড়াচ্ছি। কারণ নটিক্যাল মাইল হলো প্রতি 1 মিনিট চাপের পার্থক্যের জন্য দুটো স্থানের মধ্যে যে দূরত্বের পার্থক্য হয়, সেটি কি বলছে 1 নটিক্যাল মাইল। আচ্ছা, 1 মিনিট আর 1 ডিগ্রি, আমি 1 ডিগ্রি দিয়ে এটা বুঝিয়েছি, কিন্তু আমাদের নটিক্যাল মাইলের সংজ্ঞা হবে গিয়ে কি, 1 মিনিট। 1 মিনিট মানে কি, 1/60 ডিগ্রি।
যেহেতু 1 ডিগ্রি থেকে বোঝাতে সুবিধা তাই বুঝিয়েছি, মানে গল্পটা আলটিমেটলি একই। আচ্ছা, সংজ্ঞাটা আমরা খাতায় কলমে কি লেখা আছে দেখি। একটি দ্রাঘিমা রেখার আচ্ছা, এটি দ্রাঘিমাংশের একটি রেখা বরাবর, মানে এই ধরো দ্রাঘিমাংশ, এর যে রেখা, এই রেখা বরাবর কি বলছে, 1 মিনিট চাপের দৈর্ঘ্য হিসেবে সংজ্ঞায়িত হয়েছে। অর্থাৎ এই যে ধরো এখানে একটা চাপ আছে, সেই বৃত্তচাপটার ভ্যালু হলো এবি। এই বৃত্তচাপটার পরিমাণ ইকুয়াল টু 1 নটিক্যাল মাইল। কখন 1 নটিক্যাল মাইল হবে, যখন সেটি বৃত্তের যে কেন্দ্রে 1 মিনিট চাপ উৎপন্ন করবে, 1 মিনিট বৃত্তচাপ উৎপন্ন করবে, মানে 1 মিনিট কোণ উৎপন্ন করবে। কোন এককে, ডিগ্রি এককে, সেটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, এটা হলো নটিক্যাল মাইলের এক্সাক্ট সংজ্ঞা। এবার গল্পটা কি, এই যে 1 মিনিটের যে চাপ, এই যে চাপটা দেখিয়েছে, এই চাপটা যদি এই নিরক্ষীয় অঞ্চলে হয় তাহলে এর যে ভ্যালু, দূরত্বের যে ভ্যালু, আর যদি মেরু অঞ্চলে হয় এই যে দূরত্বের যে ভ্যালু, দূরত্বের ভ্যালু দুটোর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, কেন লক্ষ্য করা যায় সেটা আমরা অলরেডি বোঝালাম, কারণ পৃথিবীর আকৃতিটা বিচ্ছিরি দেখতে, তার জন্য। অর্থাৎ তাহলে আমরা বলছি কোনটা আমাদের সেম, 1 মিনিট, কোন সেম হলে ডিস্টেন্স আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এখানে অ্যানোমালি তৈরি হচ্ছে। কি করে লোকে বুঝবে, তাহলে লোকে বোঝার জন্য তাহলে আমার বলতে হবে অত ডিগ্রি অক্ষাংশে 1 নটিক্যাল মাইল ডিস্টেন্সে আছে, বা অত ডিগ্রি অক্ষাংশে 1 এনইউ ডিস্টেন্সে আছে, এনএম ডিস্টেন্সে আছে। এই কনফিউশন দূর করার জন্য কি করা হলো, একটা প্রমাণ মানকে কি ধরা হলো, নটিক্যাল মাইলের ভ্যালু ধরে নেওয়া হলো। সেই প্রমাণ মানটা কত, সেই প্রমাণ মানটা হলো 1852 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 1 নটিক্যাল মাইলের ভ্যালু আমাদের ধরে নেওয়া হলো 1852 কিলোমিটার। যদি আমরা দেখো এখানে লেখা আছে, দেখো যে আমাদের কি হচ্ছে, যে বিষুব অঞ্চলে 1 নটিক্যাল মাইলের ভ্যালু কি হচ্ছে 6046 ফুট। আচ্ছা, 60 ডিগ্রি অক্ষাংশে বেড়ে যাচ্ছে, কারণ আমরা বলেছি বিষুব অঞ্চল মানে নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে 1 ডিগ্রির ভ্যালুর থেকে 60 ডিগ্রি অক্ষাংশে বা যত আমরা মেরুর কাছাকাছি চলে যাব তত 1 ডিগ্রির ভ্যালু বেড়ে যাচ্ছে। অর্থাৎ 1 ডিগ্রির জন্য ভ্যালু দূরত্ব বেড়ে যাচ্ছে, মানে 1 মিনিটের জন্য দূরত্ব বেড়ে যাচ্ছে। অর্থাৎ তার জন্য কি হচ্ছে, আমাদের যত উপরের দিকে যাচ্ছে তত আমাদের 1 নটিক্যাল মাইলের ভ্যালু বেড়ে যাচ্ছে। এই ঝামেলা বন্ধ করার জন্য নির্দিষ্ট প্রমাণ পরিমাণ কি 1 নটিক্যাল মাইল ধরে নেওয়া হলো। সে আদর্শ নটিক্যাল মাইল কত, 1852। ঠিক আছে, আদর্শ নটিক্যাল মাইল, যাই হোক। আচ্ছা আচ্ছা, দেখো এখানে লেখা আছে পৃথিবী একটি নিখুঁত গোল নয়, এই কারণে নটিক্যাল মাইলের দৈর্ঘ্য অক্ষাংশের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ একটি নটিক্যাল মাইলের দৈর্ঘ্য 6046 ফুট কোথায়, নিরক্ষীয় অঞ্চলে, আর 6092 ফুট কোথায়, আমাদের মেরু অঞ্চলে কাছাকাছি 60 ডিগ্রি অক্ষাংশে। এবার কথা হলো তাহলে স্যার হোয়াই 1852 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা সেটা আমাদের বলি। এখানে একটা বিশাল মজার জিনিস আছে। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম, প্রথমে জিওসেন্ট্রিক, জিওডেটিক বুঝলাম। ঠিক আছে, আমরা নটিক্যাল মাইলে এখনো পড়ে যাচ্ছি। আচ্ছা, ক্যালকুলেশন এবার আমরা পড়বো 3 নাম্বার। দেখো তাহলে নটিক্যাল মাইলটা আমাদের খুব প্রচলিত একটা একক ছিল, কিন্তু তার একটা ভ্যালু আমাদের ডিফাইন করা দরকার হয়ে পড়লো। এখানে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি, আমাদের যে 1 মিটার, 1 মিটার কনসেপ্টটা প্রথমে কোথা থেকে এসেছিল, বলা হয়েছিল এখানে আমরা মিটারের আদিমতম সংজ্ঞা পড়ব। তার জন্য প্রথমে কি করা হয়েছিল, ধরো এটা হলো পৃথিবী, পৃথিবীকে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, এটা নিরক্ষরেখা, এটা মনে করো মেরু রেখা। এই যে 4টি ভাগে ভাগ করা হয়েছে, বলছে পৃথিবীর উত্তর থেকে পশ্চিমে, মানে যে কোনো একটা দিক থেকে আর একটা দিকে যদি আমি আসি, মানে পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে একদম যাত্রা শুরু করছি, করে এসে নিরক্ষরেখা বরাবর আসছি। কি বরাবর আসি, পৃথিবীর গা বরাবর যদি আমি চলে আসি, তাহলে যে ডিস্টেন্সটা কভার হচ্ছে সেই ডিস্টেন্সটা হলো গিয়ে 10,000 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে মিটারের আদিমতম সংজ্ঞা আছে। অর্থাৎ পৃথিবীর যে পরিসীমা, এটা পৃথিবীর পরিসীমা, পৃথিবীর পরিসীমার 1/4 ভাগ, মানে উত্তর থেকে দক্ষিণ, 4 ভাগে ভাগ করেছি,
যে ডিস্টেন্স, সে ডিস্টেন্সটা কি বলছে 10,000 কিলোমিটার। তাহলে আমরা কি বলতে পারি, দেখো 1/4 অফ, আচ্ছা বাংলায় লিখি, পৃথিবীর পরিসীমার 1/4 অংশ ইকুয়াল টু কি 10,000 কিলোমিটার, ইকুয়াল টু কি 10 একটা দুটো তিনটে একটা দুটো তিনটে মিটার। এইটা হলো কি মিটারের আদিমতম সংখ্যা। আচ্ছা, যদি তাই হয় তাহলে পৃথিবীর পুরো পরিসীমা কত দেখো, এই থেকে এই অবধি কত 10,000 কিলোমিটার, এখান থেকে এই অবধি কত 10,000 কিলোমিটার, এখান থেকে এই অবধি কত 10,000 কিলোমিটার, আর এখান থেকে এই অবধি 10,000 কিলোমিটার, মানে চারটে 10,000 কিলোমিটার, মানে পৃথিবীর টোটাল পরিসীমা হলো 40,000 কিলোমিটার। এটা আমাদের ধরে নেওয়া হয়েছিল, ঠিক আছে। এইভাবেই আমাদের মিটারে এটা হলো সবচেয়ে মেইন এবং প্রধান এবং প্রথম সংজ্ঞা মিটারের, মানে এখান থেকে মিটারের কনসেপ্টটা এসেছে। আচ্ছা, তাহলে পৃথিবীর পরিসীমা কত, চল্লিশ 1,2,3,000 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে আমি পৃথিবীর ব্যাসার্ধ পাই, ব্যাসার্ধ কি করে বার করব, ইকুয়াল টু, ব্যাসার্ধ বার করার ফর্মুলা হলো 2πr। এখান থেকে আর এর যে ভ্যালুটা পাবো, সে আর এর ভ্যালুটা যদি আমরা আসন্ন মানে নিই সেটা হবে 6,400 কিলোমিটার। আচ্ছা গেল। এবার আমাদের আর এর ভ্যালুটা আমাদের দরকার নেই, আমাদের দরকার কি, আমরা কি উদ্দেশ্য আমাদের ক্যালকুলেশনে 1 নটিক্যাল মাইল বার করব। আচ্ছা, এবার পৃথিবীর কেন্দ্র থেকে একটা সরলরেখা টানা হলো, ঠিক আছে। মনে করো এই যে ডিস্টেন্সটা হলো AB, এই ডিস্টেন্সটা, হ্যাঁ, এটি পৃথিবীর কেন্দ্রে 1 মিনিট কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে যদি 1 মিনিট কোণ উৎপন্ন করে, তাহলে আমরা বলতে পারি পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 1/60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কে কোণ উৎপন্ন করেছে, আমাদের AB রেখা। অর্থাৎ 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু AB রেখার দূরত্ব। এবার AB রেখার দূরত্ব মান আমরা কি করে বার করব, স্বাভাবিকভাবে সেই রেডিয়ানের কনসেপ্ট আমরা জানতাম কি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান কত, 180 বাই, আচ্ছা উল্টো লিখছি, আমাদের উল্টোটা জানার দরকার, আমাদের মিনিট আমরা জানি। তাহলে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে আমাদের 1 ডিগ্রি কত, পাই বাই 180। আচ্ছা, 1/60 ডিগ্রি কত, পাই বাই 180 গুণ 60, এত রেডিয়ান। এটা মানে কি 1 মিনিট। অর্থাৎ 1 মিনিট মানে কত, এটা হলো 1 মিনিটের ভ্যালু। তাহলে 1 মিনিট ইকুয়াল টু আমরা জানি কত, 1 মিনিট ইকুয়াল টু আমরা জানি কি, এই AB বাই এই পৃথিবীর যে ব্যাসার্ধ আর, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু জানি কি আমরা AB বাই আর, ওকে। আচ্ছা, এছাড়া আর একটা ভাবে বার করতে পারি, দুটো ভাবে বার করা দেখিয়ে দিচ্ছি। তো AB বাই আর যদি হয়, আমরা কি জানি 1 মিনিটের ভ্যালু কত জানি, আমাদের রেডিয়ান এককে জানি এটা যদি আমরা এখানে বসিয়ে দিই কত আসবে, পাই বাই 180 গুণ 60 এটা আসবে। সেখান থেকে আমরা AB এর ভ্যালু কত পাবো, পাই আর বাই 180 ইন্টু 60, এত কি, এত মিটার। আচ্ছা, এটা তো গেল, ঠিক আছে। কিন্তু এটা মানে কত, 1 নটিক্যাল মাইল। কিন্তু আমরা এভাবে বার করবো না, কারণ এখানে আমরা আর এর আসন্ন মান আমরা ইউজ করবো না। এখানে তো আর এর আসন্ন মান এসেছিল 6,400, আসন্ন মান আমরা ইউজ করবো না। আমরা আরো সহজ কনসেপ্টে চলে যাব। কি আমরা পড়েছিলাম, কি আমরা পড়েছিলাম, এই যে পৃথিবীতে যদি পুরোটা ঘুরে আসে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ। তাহলে 360 ডিগ্রি কোণ যদি পুরো ঘুরে আসা হয়, 360 ডিগ্রি কোণ যদি পুরো ঘুরে আসা হয়,
তাহলে কতটা ডিস্টেন্স কভার হয়? 40,000 কিলোমিটার। 1 2 3 এত কিলোমিটার, মানে কিলোমিটার যদি মিটার নিই 1 2 3 কি মিটার। আচ্ছা, তাহলে 1 ডিগ্রি কত? 40,000, তো 3টে মিটার বাই 360। আর 1 মিনিট কত? 1 মিনিট মানে 1/60 ডিগ্রি ইকুয়াল টু 40 1 2 3 1 2 3 বাই 360 ইন্টু 60 কি মিটার। এর যদি আমি ভ্যালু বার করি, ক্যালকুলেশন করি, তুমি ক্যালকুলেশন করে তোমরা দেখবে 1852 মিটার আসবে, বা 1.852। অর্থাৎ 1 মিনিট মানে কত? 1.852। আচ্ছা, এটা মিটার লিখেছি, তাহলে এটা কিলোমিটার হবে। ওকে, তাহলে 1 মিনিট ইকুয়াল টু 1.852 কিলোমিটার। অর্থাৎ 1 মিনিট গ্যাপ যদি থাকে তাহলে দুটো স্থানের দূরত্ব কত? 1.852 কিলোমিটার। কখন? যদি আমরা মিটারের আদিমতম সংজ্ঞায় আমরা চলে আসি। আচ্ছা, এটা থেকে আমাদের ফ্রান্সের লোকজন এই ক্যালকুলেশনটা থেকে বললো যে ঠিক আছে, এই যে নটিক্যাল মাইলের যে এই যে কনসেপ্টের ঝামেলায় আমরা যাব না। আমাদের পৃথিবীর যে বেসিক কনসেপ্ট ছিল, বেসিক যে মিটারের কনসেপ্ট, সেখান থেকে নটিক্যাল মাইলের যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটাকেই আমরা কি অ্যাকসেপ্ট করব। সেখান থেকেই চলে আসলো সবসময়ের জন্য 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু 1.852 কিলোমিটার। আচ্ছা, এখানে আমাদের কার ক্যালকুলেশন শেষ হলো? নটিক্যাল মাইলের ক্যালকুলেশন শেষ হয়ে গেল। আচ্ছা, নটিক্যাল মাইলের ক্যালকুলেশন যদি আমাদের শেষ হয়ে যায়, এবার আমাদের কাকে জানতে হবে? আমাদেরকে নটকে জানতে হবে। নট কাকে বলছে? নট বলছে 1 নটিক্যাল মাইল পার আওয়ার, গতিবেগ কি নট বলছে। আচ্ছা, তাহলে 3 নাম্বার গেল, 4 নাম্বার কি নট কি বলছে? 1 নটিক্যাল মাইল পার আওয়ার, অর্থাৎ 1852 মিটার পার আওয়ার মানে কত? 60 মিনিট। অর্থাৎ 1852 মিটার 60 ইন্টু 60 সেকেন্ড, বা 1852 মিটার বাই 60 ইন্টু 60 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে। আচ্ছা, ইকুয়াল টু 1852 বাই 3600, এত কি মিটার পার সেকেন্ড। এবার যদি বলে 28 সেকেন্ডে কত ডিস্টেন্স হবে? 28 সেকেন্ডে ডিস্টেন্সটা হবে 1852 বাই 3600 ইন্টু 28 মিটার। ঠিক আছে, কেন এই সংখ্যাটা আমি বার করলাম? 28 সেকেন্ডে কেন কত দূরত্ব যাবে, মানে 28 সেকেন্ডে যদি কোনো বস্তুর দূরত্ব এতটা হয়, সেটা কি বেসিক্যালি 1 নট, তাই তো? কেন সেটা আমি বার করলাম সেটা আমি পরে বলছি। মোটটা কথা 1 নট বা 1 নট যে বেগ, তার ভ্যালুটা আমরা বার করেছি কত? 1 ঘন্টাতে 1 নটিক্যাল মাইল ডিস্টেন্সটাকে আমরা 1 নট বলছি। এবার এই যে নট, এই যে নট KNOT নট, এই নট মানে কি? এই যে নট মানে হলো 1 নটিক্যাল মাইল পার আওয়ার। এবার হোয়াট ডাজ ইট নট মিন? নট মানে বাঁধন, মানে গিট। এবার কেন গিটকে নট হিসাবে ইউজ করা হয়? তার একটা কারণ আছে। দেখো, আগে জাহাজের বেগ কি করে মাপা হতো? জাহাজের বেগ মাপার জন্য কি করা হতো? একটা একটা ঝুড়ির মতো বা একটা কিছু থাকতো, যাতে একটা দড়ি পেঁচানো থাকতো। সেই দড়িটা পেঁচানো থাকে, দড়ির যে অপর মাথাটায় একটা কি থাকতো? এই যে দড়িটা অপর মাথাতে একটা ত্রিভুজাকৃতির কাঠের লগ থাকতো। সেটাকে যখন জলের মধ্যে ফেলা হতো, এই লগের এই পয়েন্টে কি করা হতো? একটা ওয়েট বেঁধে দেওয়া হতো। লগটা যখন জলে ফেলা হতো, তখন যখন জাহাজটা যখন সামনে এগোতো, ওয়েটের জন্য আর জলে বাঁধার জন্য লগটা মোটামুটি একই জায়গায় থাকতো। এবার গোনা হতো, এই যে
এই যে একটা দড়ির সাহায্যে পেঁচিয়ে লকটাকে বাইরে জলের মধ্যে ফেলা হচ্ছে, আর একজন ধরে থাকতো, আর একজনের হাতে একটা বালু ঘড়ি থাকতো। এই বালু ঘড়িতে 30 সেকেন্ড থাকতো তখনকার সময়, যখন প্রাচীন সময় হতো। আর যে দড়িটা থাকতো, দড়িটার প্রতি 50 ফুটে একটা করে গিট থাকতো। গিটগুলোর মধ্যে গ্যাপ কত হতো? 50 ফুট হতো। আচ্ছা, এবার জলে যখন ফেলা হতো, এবার দেখা হতো 30 সেকেন্ডে কতগুলো গিট পেরিয়েছে। ধরো 30 সেকেন্ডে যতগুলো গিট পেরোতো, ততগুলো গিটকে বলা হতো অত নট দূরত্বে গেছে। আচ্ছা, প্রতিটা ডিস্টেন্স কত ছিল নটের মধ্যে ধরা হতো, তখনকার একক সময়ে ধরা হতো 50 ফুট দূরত্বে গিটগুলো দেয়া হতো। আচ্ছা, এবার 30 সেকেন্ডে 50 ফুট করে গেছে। এবার 30 সেকেন্ডে যদি 50 ফুট যেত, মানে যদি একটা গিট দূরত্ব জাহাজটা যেত, তাহলে আমরা বলতো জাহাজটার স্পিড হলো 1 নট। এভাবে করে নটের কনসেপ্টটা এসেছে। এবার পরবর্তীকালে যখন নটের ভ্যালুটাকে আমাদের কথায় বাঁধা হলো, আমাদের বাঁধা হলো 1852 মিটার পার আওয়ার। 1852 মিটার পার আওয়ার মানে কত ফুট? মানে কত ফুট? 6076 ফুট। আচ্ছা, মানে 6076 ফুট পার আওয়ার। যদি আমি ওটাকে ফুট পার আওয়ারে কনভার্ট করি, সেখানে যখন কনভার্ট করা দেখা গেল কি যে তাহলে আগে আমরা পেয়েছিলাম কি 30 সেকেন্ডে 50 ফুট আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু যখন কনভার্ট করা হলো তখন দেখা গেল 28 সেকেন্ডে 47.3 ইঞ্চ যাবে। কখন? নতুন এককে। কিভাবে করলাম? 6076 ফুট পার আওয়ার এখনকার ইউনিট, তাকে আমরা কি করলাম? সেকেন্ডে নিলাম, তাই তো? মানে সেকেন্ড নেওয়ার জন্য কি করলাম? 60 দিয়ে ভাগ করেছি। ভাগ করলে কি আসছে? এটা আসছে। তারপর এই যে সময়টা, এটাকে কি হলো? ফিট পার সেকেন্ডে আসলো, সেটাকে আমরা ফুট পার 28 সেকেন্ড নিলাম। তা অর্থাৎ একে আমরা 28 দিয়ে গুণ করলাম। 28 দিয়ে গুণ করলে কত আসবে? 47 ফিট 3 ইঞ্চেস আসছে, তাই তো? 47 ফিট 3 ইঞ্চেস। একে কি দিয়ে গুণ করলে? 28 দিয়ে গুণ করলে। কাকে গুণ করলে? এই ভ্যালুকে। এই ভ্যালুকে 28 দিয়ে গুণ করলে এটা আসে। অর্থাৎ 28 সেকেন্ডে যদি 47.25 ফিট কোনো জাহাজ যায়, তাকে আমরা কি বলছি? 1 নট স্পিডে সে জাহাজটা আছে। বাংলা ভাষা বোঝা গেল। এবার 28 সেকেন্ডটা কেন? কারণ একটা বালু ঘড়িতে যে বালুটা থাকে, সেই বালুটা শেষ হতে 28 সেকেন্ড টাইম লাগছে। আচ্ছা, যদি আমরা সেটা 28 সেকেন্ডে আমরা কি এককে নেই? আমরা যদি কিলোমিটার পার আওয়ার এককের থেকে আমরা নিতে চাই, তাহলে আমরা কি পারবো? কিলোমিটার পার আওয়ার এককে আমরা মিটার পার সেকেন্ডে নিলে আমরা পেয়ে যাচ্ছিলাম এটা, এবং তাকে 28 দিয়ে গুণ করলে আমাদের 14.40 মিটার আসছিল। মানে এই যে এখানে আমরা এসেছিলাম, এটা যদি আমরা ক্যালকুলেট করতাম, তাহলে এখানে আসতো আমাদের 14.40 মিটার। অর্থাৎ কোনো একটি জাহাজ যদি প্রতি 28 সেকেন্ডে 14.40 মিটার যায়, তখন তার গতিবেগ হলো 1 নট। আচ্ছা, এটা হলো এখনকার 1 নটের কনসেপ্ট, এবং এই ভ্যালুটাই এখন বর্তমানে ইউজ করা হয়। আগে ছিল 50 ফুট, কিন্তু বর্তমানে আমাদের সংজ্ঞায়িত করার পরে 1.852 কিলোমিটারকে সংজ্ঞায়িত করার পরে আমাদের সেই ভ্যালুটা কত দাঁড়ালো? 47 ফিট 3 ইঞ্চি 28 সেকেন্ডে, বা 28 সেকেন্ডে 14.40 মিটার যদি কোনো জাহাজ যায়, সেটি কি 1 নট। আর যদি আমরা সেটাকে নটিক্যাল মাইলকে আমরা যদি নটিক্যাল মাইল আকারে প্রকাশ করি, মিটার পার সেকেন্ড এককে না দিয়ে, তাহলে আমরা বলবো 1 নটিক্যাল মাইল পার আওয়ার গতিবেগ কি হচ্ছে? 1 নট। এই হলো আমাদের নটের কনসেপ্ট। আচ্ছা, বাংলায় নটের কনসেপ্ট পড়াতেই আমাদের মোটামুটি প্রচুর সময় চলে গেল। আচ্ছা, এখানে আমাদের ইতিহাসগুলো লেখা আছে। এই যে এখানে আমাদের কিরকম ভাবে দেখতে হয় আমাদের পাটাতনটা, এবং জাহাজ থেকে কিভাবে ফেলা হয়। এই জাহাজ থেকে ফেলছে, এক জাহাজ থেকে এখানে ফেলছে, ঠিক আছে? আর একজন এই ধরে আছে, এটা আর কি চাকাটা ধরে আছে, কত দূর যাচ্ছে, কতটা দূরত্ব যাচ্ছে। আর এই যে দড়িটার বিভিন্ন জায়গাতে এরকম ছোট ছোট গিট মারা থাকে। গিটগুলো কত ডিস্টেন্স থাকে? 47 ফিট 3 ইঞ্চি বা 14.40 মিটার ডিস্টেন্সে থাকে। আর এই হলো বালুঘড়ি নিয়ে দেখে যে বালুঘড়ি শেষ হয়ে গেছে, এই ধরে তুলে নে, এবার মার্ক করে নে কতগুলো গিট গেছে, এতগুলো গিট গেছে, অর্থাৎ এত নট দূরত্বে গেছে। আচ্ছা, এই হলো আমাদের নটের কনসেপ্ট। ওকে, তাহলে আমাদের নট আর নটিক্যাল মাইল সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। আচ্ছা, তাহলে আমাদের যদি আমরা প্রথম কনসেপ্ট দুটোতে চলে আসি, তাহলে আমরা কি জানলাম? আমরা এইটা আমাদের ডান। ওকে, ডান। আচ্ছা, এবার কয়েকটি রাশির মাত্রা সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা, এই জিনিসটা আমরা আগের অধ্যায়তে, আগের লেকচারে আমরা ছেড়ে এসেছিলাম। কি রাশির মাত্রা? প্রথম হলো পৃষ্ঠটান। আচ্ছা, পৃষ্ঠটানের মাত্রা সম্পর্কে আমরা প্রথমে আইডিয়া নেব। আচ্ছা, দেখো,
পৃষ্ঠ সমীকরণ প্রথমে জানবো। দেখো, আচ্ছা, প্রথমে আমি বলে রাখি, এই যে নোটস যদি আমাদের ক্লাস নোটস দরকার হয়, প্রথম কথা তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিওটা পজ করে নোটসগুলো নেবে। আর যদি পিডিএফ দরকার হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কানেক্ট করে নেবে। আচ্ছা, তরল, এই তরলের উপরে যদি একটা তোমার রেখা রাখা হয়, সেই রেখাটার উপরে তরলটা কি করে, একটা বল প্রয়োগ করে। এই প্রতি একক দৈর্ঘ্যে যে বল প্রয়োগ করে সেটি কি, পৃষ্ঠটান। অর্থাৎ পৃষ্ঠটান মানে কি, পৃষ্ঠটান মানে হলো তরলের উপরে প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, অর্থাৎ বল বাই দৈর্ঘ্য। কিরকম ভাবে, দেখো, আমাদের যখন একটা মাকড়সা জলের উপর দিয়ে হেঁটে যায়, দেখবে তরলের পৃষ্ঠটা ঠিক একটু বেঁকে থাকে, সামান্য একটু বেঁকে থাকছে। এই যে বেঁকে থাকাটা কেন হচ্ছে, পৃষ্ঠটানের জন্য। অর্থাৎ তরলের উপর যদি একটা কাঠি রাখি বা একটা যদি কোনো জিনিস রাখা হয়, একটা যদি ধরো একটা তরল আছে, এই তরলের উপরে আমি একটা কি রাখলাম, একটা সুতো রাখলাম। সুতোটা ধরো বিচ্ছিরি ভাবে আমরা গিটে একটা গিট মেরে একটা কি করলাম, একটা বৃত্ত আকার করে রাখলাম। সুতোটার আকারটা যেরকমই থাকুক না কেন, কিছুক্ষণ পরে দেখবো আমরা সুতোটা কিরকম হয়ে যাবে দেখতে। সুতরাং আমাদের দেখতে একদম প্রপার একটা বৃত্ত হয়ে যাবে। অর্থাৎ বলতে পারছি তরল তলে কেউ একটা ওকে টানছে বা বাড়ানোর চেষ্টা করছে। আচ্ছা, এই যে ফেনোমেনাটা কেন হয় সেটার ব্যাখ্যা আমাদের যখন আমরা পৃষ্ঠটান অধ্যায় পড়বো তখন পড়বো। এখন আমরা শুধু যেটা জানি যে তরল তলে যদি কোনো একটা কিছু রাখা হয়, সেই জিনিসটার উপরে তরলের পৃষ্ঠ বরাবর, মানে ওই তরলের যে পিঠ, মানে উপরের লেভেল আছে, সেই লেভেল বরাবর তরল একটা বল দিয়ে সেই জিনিসটাকে টানে। সেই বলটার যে পরিমাণ, সেটা প্রতি একক দৈর্ঘ্যে যতটা বল দ্বারা টানে তাকেই বলছে পৃষ্ঠটান। অর্থাৎ যদি বড় একটা শলাকে আমি রাখি, আমি কোনো একটা সরু জিনিসকে আমরা রাখি, তাহলে সেটা বেশি জোরে টানবে। ছোট জিনিসকে রাখলে সেটা আমাদের কম জোরে টানবে। আচ্ছা, তাহলে বলের মাত্রা কি, এম এল টি টু দি পাওয়ার -2, আর দৈর্ঘ্যের মাত্রা কি, এল। সেখান থেকে পৃষ্ঠটানের মাত্রা এসছে এম টি টু দি পাওয়ার -2। আচ্ছা, আমরা এখানে দেখো এম টি টু দি পাওয়ার -2, এই যে পৃষ্ঠটানের মাত্রা। আচ্ছা, তারপরে আমাদের কোন রাশিটা পড়বো, আমরা পড়বো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, তাপগ্রাহিতা, আর একটা আছে জল সম। তাপগ্রাহিতা আর একটা হবে জল সম। আচ্ছা, এই সম্পর্কে বেসিকটা আমি একটু বলে রাখছি, এটা তোমাদের পরে বিস্তারিত থাকবে, কিন্তু বেসিকটা বলে রাখছি এই কারণে, কারণ আমাদের যেহেতু ইউনিটগুলো আছে, তাই প্রথম সেমে এগুলো দিয়ে কোশ্চেন তোমাদের আসতে পারে। প্রথম সেমে এগুলো সিলেবাসে না থাকলেও এখান থেকে তোমাদের পরীক্ষা যদি বলে জল সমের মাত্রা কি বা তাপগ্রাহিতার মাত্রা কি, তুমি কিন্তু বলতে পারবে না যে আমি এটা জানি না, কারণ তোমাদের পরিমাপ অধ্যায়টা আছে এবং এটা বইয়ের অধ্যায়তে লেখা আছে। তো আমি শুধুমাত্র একটুখানি বলে দিচ্ছি যাতে তোমাদের মুখস্থ করতে না হয়। বলা হলো এম ভরের একটা বস্তু আছে, ঠিক আছে। এই ধরো মোবাইলটা আছে, মোবাইলটার ভর হলো এম ভর। এই মোবাইলটার টেম্পারেচার টি ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ লাগবে, সেই তাপের পরিমাণ বলা হলো সামথিং একটা জুল, ঠিক আছে। বলা হলো এম ভরের বস্তুর উষ্ণতা টি ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপশক্তি দরকার, সেটি কি, সেটি মনে হলো আমাদের যে তাপশক্তি, যে শক্তি। অর্থাৎ এম ভরের বস্তুর উষ্ণতা টি ডিগ্রি বাড়াতে, মানে কোন একটা বস্তু আছে তার মধ্যে কিছুটা তাপ দিচ্ছি, তাপ দেওয়ার পরে তার উষ্ণতা টি ডিগ্রি বেড়েছে, এবার সেই তাপের পরিমাণটা হলো জে। অর্থাৎ এম ভরের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে কতটা শক্তি লাগবে, জে বাই টি। এখানে একক কি থাকলো, শক্তি বাই উষ্ণতা। টি ডিগ্রি বাড়াতে জে লাগলে 1 ডিগ্রি বাড়াতে জে লাগবে, জে বাই টি লাগবে। আর যদি 1 একক ভরের হয়, 1 একক ভরের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে বা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ লাগবে সেটা কি, জে বাই টি ইন্টু এম, শক্তি বাই উষ্ণতা বাই কি, ভর, তাই তো। অর্থাৎ 1 একক ভরের কোনো বস্তুর উষ্ণতা
1 ডিগ্রি বা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে সেই তাপটি কি এক আপেক্ষিক তাপ, ওই বস্তুর আপেক্ষিক তাপ। বোঝা গেল? অর্থাৎ আবার বলছি, কোনো বস্তুর একক ভরের উষ্ণতা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হয়। এটি কি আপেক্ষিক তাপ। তাহলে একক কি হবে? শক্তির একক। তার একক বড় দরকার নেই আমাদের। মাত্রা কি হবে? শক্তির মাত্রা বাই উষ্ণতার মাত্রা বাই ভরের মাত্রা। এবার শক্তি মানে কি? শক্তির মাত্রা আমরা কি জানি? শক্তি মানে বল ইন্টু, শক্তির আর কার্যের মাত্রা সেম, তাই শক্তি মানে বল ইন্টু সরণ। তাহলে তো বাই উষ্ণতা ইন্টু ভর। এবার মাত্রাগুলো আমরা পরপর লিখি। বল মানে ml (10⁻²). আচ্ছা, গুণ সরণ, সরণ মানে L। উষ্ণতা মানে টেম্পারেচার, টেম্পারেচারকে আমরা টি দিয়ে লিখি, থিটা দিয়েও লিখি, কে দিয়েও লিখি। এখানে মনে করো থিটা দিয়ে লিখলাম, থিটা ইন্টু ভর মানে m। এবারে mm বাদ, তাহলে আলটিমেটলি দাঁড়ালো কি? আলটিমেটলি দাঁড়ালো L² থিটা ইনভার্স T⁻²। আচ্ছা, এটা কি? এটা হলো আপেক্ষিক তাপের মাত্রা। তারপরে কি চলে আসবে? তারপরে চলে আসবে আমাদের তাপগ্রাহিতা। মাত্রা জানার জন্য এত দূর অব্দি আসার দরকার নেই, আগেই হয়ে যাবে। বলা হচ্ছে, ধরা হচ্ছে m ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ শক্তি লাগে তাকেই তার কি বলছে? তাপগ্রাহিতা বলছে। অর্থাৎ তাপগ্রাহিতার যদি আমি ডাইমেনশন বার করতে চাই, তাহলে কি হবে? শক্তির ডাইমেনশন বাই উষ্ণতার ডাইমেনশন। শক্তি মানে কি বললাম? বল ইন্টু সরণ, অর্থাৎ mL T⁻² ইন্টু L ডিভাইডেড বাই উষ্ণতা মানে কি? থিটা বা কে। এখানে মনে করো কে দিয়ে লিখি, থিটা দিয়েও লিখতে পারি। তাহলে দাঁড়াচ্ছে কত? mL² কে ইনভার্স T⁻²। এটি কি? তাপগ্রাহিতার মাত্রা। এছাড়া আছে কি? জলসম। জলসম বলছে কি? ওয়াটার ইকুইভ্যালেন্ট। এর একক হলো গ্রাম। জলসমর মাত্রা যদি চাই, জলসমের একক যদি গ্রাম হয়, তাহলে গ্রাম মানে কি? ভরের একক। জলসমের মাত্রা কি? জলসমের মাত্রা হলো, জলসমের মাত্রা কি? জলসমের মাত্রা হলো আমাদের m। আচ্ছা, জলসম বলছে কি? একটা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি রয়েছে, সেই তাপশক্তিতে কোনো একটি বস্তুর উষ্ণতা ধরো বাড়ানো গেছে 5 ডিগ্রি সি বা 4 ডিগ্রি সি, যে পরিমাণই হোক না কেন। এবার বলছে ওই সেম অ্যামাউন্ট অফ উষ্ণতায় কত গ্রাম জলের ভর ওই সেম পরিমাণ বাড়ানো যায়। ঠিক আছে? মানে ধরো একটা বস্তুর, আমি তোমায় খুব সহজভাবে বোঝাচ্ছি। হ্যাঁ, ধরো একটা বস্তু আছে m, সেই বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে তাপ লেগেছে কত? তাপ লেগেছে মনে করো যে জুল। আচ্ছা, এবারে যে জুল দিয়ে, ঠিক আছে, যে জুলে 1 ডিগ্রি উষ্ণতা 1 ডিগ্রি উষ্ণতায় বাড়াবে, যে জুলই আছে, কত গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ানো যাবে। অর্থাৎ যে জুল তাপে 1 ডিগ্রি সি উষ্ণতা বাড়ানো যাবে ছোট হাতের m গ্রাম জলে, সেই m গ্রামটাই কি? জল সম। মানে আচ্ছা, একটা লোহার বল আছে, সেই লোহার বলটার উষ্ণতা, লোহার বল আছে, লোহার বলটার ভর মনে করো m। ঠিক আছে? একটা জল আছে, জলটার ভর মনে করো m। এবারে m ভরে যে লোহার বলটা আছে তার টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে গেলে আমাদের যে একক তাপশক্তি দরকার,
এই যে একক তাপশক্তি দিয়ে যদি জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যাই, তাহলে সেটা কত পরিমাণ জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে পারবো? আমরা এম একক জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে পারবো। সেই এম এককটাই হচ্ছে কি জল সম। কার জল সম? এম ভরের যে লোহার বস্তুটা আছে তার জল সম। অর্থাৎ এম একক মানে কত? এম গ্রাম বা এম কেজি, মানে এটা ভরের সাথে তুলনা করছে, তাই তো? এম গ্রাম বা কেজি। তার জন্য জল সমের একক কি? গ্রাম বা কেজিতে হয়। অর্থাৎ গ্রাম বা কেজিতে একক হওয়ার জন্য তার মাত্রা কি হবে? এম মিটারে হবে। মাত্রা কি হবে? এম হবে। ঠিক আছে, এম কেন? এম হলো মাস, তাই তো? আচ্ছা আচ্ছা, আর কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ আমি আজকে আর আলাদা করে পড়াচ্ছি না। দেখো, কৌণিক ভরবেগ এখন তোমাদের মুখস্থ করলেও হবে। একটা বস্তু, তার একটা ভরবেগ আছে, হ্যাঁ, এমভি। এবার বলছে একটা আলম্ব আছে বা একটা দণ্ড আছে, এই দণ্ডের সাথে বস্তুটাকে যোগ করে দেওয়া হয়েছে। বলে দিচ্ছে এই যদি যোগ করা থাকা অবস্থায় যদি কানেক্ট করা থাকে, এবার এর যদি ভরবেগ কত হয়? এমভি হয়। এমভিটা যদি আমার এই বস্তুটার উপর এফেক্ট করে, মানে এই বস্তুটা এই যে দ্বন্দ্বটার সাথে যুক্ত আছে, এই দ্বন্দ্বটার উপরে এই এমভি ভরবেগের জন্য এই যে বস্তুটা আছে, এম ভরের বস্তু, তার যদি ভি বেগ থাকে, এমভি যে শক্তিটা, এই শক্তিটার জন্য এই দ্বন্দ্বটার উপরে কতটা এফেক্ট পড়বে সেটা আমরা কিভাবে বার করি? এমভি আর এই দ্বন্দ্বটা যা সাপেক্ষে ঘুরছে তার থেকে এমভির যে দূরত্ব আর সেটা দিয়ে আমরা গুণ করে দিই। অর্থাৎ কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ হলো এম ভি তার সাথে আর এর গুণফল। এবার এম এর একক জানি আমরা এম, ভি মানে কত? ভি মানে আমাদের জানি এল টি টু দি পাওয়ার -1 মানে আর এল। এটা কি? আমাদের বেগ। আর এটা কি? আমাদের দৈর্ঘ্য দূরত্ব। এটা কি? আমাদের ভর। তো এটা যদি আমরা করি তাহলে আমাদের তাহলে আমাদের আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। আচ্ছা, এটাই আমাদের কি হচ্ছে? ভরবেগের মাত্রা। আর একদিন একটা টপিক বাকি রয়ে গেছিল, সেটি কি? সেটি হলো আমাদের, হ্যাঁ, যে সমস্ত রাশি দুটি রাশির অনুপাত তারা এককবিহীন রাশির মতনই মাত্রাহীন রাশি। অর্থাৎ আগের দিন যে টপিকটা আমাদের ছেড়ে গেছিল সেটা কি? এককবিহীন রাশি আর মাত্রাহীন রাশি। একক বিহীন নাকি মাত্রাহীন? আচ্ছা দেখো, কোন জিনিসের যদি একক নেই থাকে, একক বিহীন থাকে, তাহলে আমরা কি বলতে পারি? একক বিহীন মানে সেটি দুটি এককের অনুপাত, তাই তো? দুটি এককের অনুপাত। আমরা অনেক উদাহরণ পড়েছিলাম, আপেক্ষিক আর্দ্রতা, বিকৃতি, এগুলো অনেক উদাহরণ পড়েছিলাম। বিকৃতি মানে কি? দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, অর্থাৎ এল বাই এল। তার জন্য কি বলেছিলাম? তার কোনো আমাদের কি একক ছিল না। একক না থাকার জন্য তার সেটা কি হচ্ছে? যেহেতু দুটো রাশির অনুপাত, অর্থাৎ উপরে যদি আমাদের থাকে এম এ এল বি টিসি, নিচেও তার কি থাকবে? তার এম এ এল বি টিসি। উপরের যদি রাশিটার মাত্রা সেম হয়, নিচের রাশিটার মাত্রাও কি হবে? একই হবে। অর্থাৎ সেগুলোর মাত্রা আলটিমেটলি কি হবে? 1 হবে। 1 মানে কত? m0 l0 t0। অর্থাৎ সেই রাশিটি কি হবে? মাত্রাহীন হবে। অর্থাৎ যদি একক বিহীন রাশি হয় তবে সেটি মাত্রাহীন রাশি অবশ্যই। এবার ব্যতিক্রম আছে কি? সেই আমাদের ঘনকোণ আর সমকোণ, সমতল কোণ, রেডিয়ান স্টেডিয়ান। রেডিয়ান স্টেডিয়ান একক বিহীন, একক বিহীন না, একক আছে। একমাত্র এরকম আরো কয়েকজন শয়তান আছে। আচ্ছা, একক আছে কে কে? রেডিয়ান একক আছে, কিন্তু এদের কি মাত্রা আছে? নেই। কারণ মাত্রা নেই, কারণ কি? এরা কিন্তু অনুপাত, তাই তো? অনুপাত। যেহেতু দুটো রাশি অনুপাত, তাই এদের কি মাত্রা নেই। অর্থাৎ একক থাকলে মাত্রা যে থাকতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, একক আছে মানে আমি বলতে পারবো মাত্রা আছে, এমন কোনো মানে নেই। অর্থাৎ একক থাকলে মাত্রা
থাকবেই এমন বলা যায় না, কিন্তু মাত্রা যদি না থাকে তাহলে আমরা বলতে পারি কি শিওরলি যেটা অনুপাত, মানে তার একক না থাকার সম্ভাবনা আছে। আর যদি একক না থাকে, একক যদি না থাকে তাহলে কি শিওরলি ডেফিনেটলি তার মাত্রা নেই। অর্থাৎ একক না থাকলে মাত্রা ডেফিনেটলি থাকবে না, কিন্তু মাত্রা নেই তার থেকে আমি বলতে পারি যে একক নেই, কারণ রেডিয়ান স্টেডিয়ান এগুলো তো মাত্রা নেই, কিন্তু এর একক আছে। ঠিক আছে, তাহলে গল্পটা আমরা এখানে ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে, ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে যে মাত্রা থাকলে একক থাকে, একক থাকলে কি মাত্রা থাকবে, এরকম এরকম। ঠিক আছে, এই টপিকটা আমাদের আগের দিন বাদ পড়ে গিয়েছিল, তাহলে এই টপিকটা আমরা এখানে বুঝে নিলাম। আচ্ছা, তাহলে আমরা আবার চলে যাই প্রথম পৃষ্ঠাতে। এটা কি হচ্ছে? ডান। মাত্রাহীন ভৌত রাশি ডান। এবার থাকবে গাণিতিক সমস্যার সমাধান আর টি-তম সময়। টি-তম সময় অতিক্রান্ত, আমাদের টি-তম সময় অতিক্রান্ত দূরত্বটা আর গাণিতিক সমস্যার সমাধান, এই দুটো আমরা দেখি। আজকে মনে হচ্ছে এই অবধি দেখতে হবে। আর ভরের পরিমাপ, দৈর্ঘ্যের পরিমাপ আর সময়ের পরিমাপ আর টুকটাক যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের মনে হয় পরের লেকচারই করতে হবে, কারণ অনেকটা সময় অলরেডি চলে গেছে। এবার গাণিতিক সমস্যার সমাধানটা আমরা দেখি, সলভ করব। আর একটা আমাদের স্পেসিফিক প্রবলেম আমরা সলভ করব। প্রথমে বলা হচ্ছে, দেখো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বা ইউ প্লাস এফটি, এটা সমীকরণ দেয়া আছে। বলছি সমীকরণটা মাত্রার দিক থেকে কারেক্ট না রং বলো। আচ্ছা, মাত্রা দিয়ে আমরা কি বলেছিলাম? মাত্রা দিয়ে আমরা পড়েছিলাম কোনো সমীকরণের সত্যতা যাচাই করা যায়। কারণ কি, আমরা জানি গরু ইকুয়াল টু গরু, ছাগল ইকুয়াল টু ছাগল। অর্থাৎ একটা সমীকরণের দুটো দিক তখনই সমান হবে যখন তাদের মাত্রা সেম থাকবে। মাত্রা সেম থাকা মানে কি তাদের রাশিমালা সেম, তারা একই জিনিসকে বোঝাচ্ছে। আচ্ছা, এবার এই সমীকরণটার ভি মানে হলো গিয়ে একটা বেগ, তাকে বলছে প্রাথমিক বেগ। ইউ মানে বেগ, মানে সরি ভি হলো গিয়ে প্রাথমিক না, টি সময়ের পরের বেগ, অন্তিম বেগ। অন্তিম বেগ, অন্তিম। ইউ হলো প্রাথমিক বেগ, এ হলো ত্বরণ, আর টি হলো সময়। এবার বলছি এই সমীকরণটা মাত্রার দিক থেকে ঠিক না ভুল সেটা দেখাতে হবে। দেখো, এই সমীকরণটার বাম পক্ষ কে আছে? বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কি হলো? লেফট হ্যান্ড সাইড হলো ভি। ভি এর মাত্রা কত? ভি এর মাত্রা হলো, দাঁড়াও, আচ্ছা, এই ভি এর মাত্রা কি? বেগের মাত্রা আমরা জানি কি? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। বেগ মানে দৈর্ঘ্য বাই সময়, অর্থাৎ এল বাই টি মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, বাম পক্ষ গেল, এবার হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষের প্রথম যে রাশি, ডান পক্ষের ফার্স্ট টার্ম কি? ফার্স্ট টার্ম হলো আমাদের ইউ। ইউ এর মাত্রা কি? ইউ কি? বেগ। বেগ মানে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর সেকেন্ড পক্ষ কি? এ টি। এটি এর মাত্রা কি? এ মানে কি? ত্বরণ। ত্বরণের মাত্রা আমরা কি জানি? এল টি টু দি পাওয়ার মাইনাস টু গুণ টাইম। টাইমের মাত্রা কি জানি? টি। অর্থাৎ এর গুণফলটা দাঁড়াবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। অর্থাৎ ডান পক্ষ, তাহলে বাম পক্ষের মাত্রা কি? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মাত্রা কি দাঁড়াচ্ছে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর রাইট হ্যান্ড সাইড এর মাত্রা কি দাঁড়াচ্ছে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান
প্লাস এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দুটো রাশির মাত্রা সেম, অর্থাৎ ডান পক্ষের পুরোটার মাত্রাকে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ বাম পক্ষের মাত্রা ইকুয়াল টু ডান পক্ষের মাত্রা, অর্থাৎ মাত্রাগতভাবে এই সমীকরণটি নির্ভুল। ঠিক আছে, মাত্রাগতভাবে নির্ভুল। এমন আরেকটা সমীকরণ হলো গিয়ে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, এফ এস বা এ এস যেটাই লেখো। এফ কি ত্বরণ, ত্বরণ মানে কি এর মাত্রা কত এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এস কি সরণ, সরণ মানে মাত্রা কত এল, সরণ বা অতিক্রম দূরত্ব। ইউ কি বেগ, বেগ মানে কত এর মাত্রা কত এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ভিও কি বেগ, এর মাত্রা কত এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে ভি স্কোয়ার, তাই তো। তাহলে ভি স্কোয়ারের মাত্রা কত আসবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দুবার ভি আছে, গুণ এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ আর দাঁড়াবে কত এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। আর রাইট হ্যান্ড সাইডে প্রথম যে টার্মটা আছে তার স্কোয়ার, স্কোয়ার মানে কি সেম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান গুণ এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। আচ্ছা, ভালো কথা। প্লাস সেকেন্ড টার্ম কি আছে এফ এস, এফ এস এর মাত্রা কি, এফ এর মাত্রা কত এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এস এর মাত্রা কত এল, অর্থাৎ এই দুটোর গুণফল দাঁড়ালে কি হতো এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু। অর্থাৎ বাম পক্ষের প্রতিটি রাশির মাত্রা ডান পক্ষের টোটাল মাত্রার, ভুল বললাম, ডান পক্ষের প্রতিটি রাশির মাত্রা বাম পক্ষের মাত্রার সমান, অর্থাৎ এই রাশিটিও কি মাত্রাগতভাবে নির্ভুল। আচ্ছা, পরীক্ষাতে এই কোশ্চেন্সগুলো আসে, এগুলো আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা দেখো, এখানে আমাদের দেখিয়ে দিয়েছি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি এ বাম পক্ষের মাত্রা আমরা বার করেছি, তারপর ডান পক্ষের মাত্রা আমরা বার করেছি। এবার আমার দুটো মাত্রা সমান বলে আমরা বলেছি মাত্রাগতভাবে সঠিক। সেম ভাবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার সূত্রটা আমরা মাত্রাগতভাবে যাচাই করেছি। আচ্ছা, এরকম আরো একটা সূত্র আমরা বললাম ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। এবার এখানে একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল? এটা তোমাদের আশা করি পরীক্ষায় আসবে না, কিন্তু আমাদের একটা খুব প্রচলিত সমীকরণ আছে। সেই সমীকরণটা হলো এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান। এটি হলো টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, প্রথম কথা হলো কি কেন এটা ডিসকাশন করছি, কারণ এটা কনসেপ্ট ক্লিয়ার করবে। কনসেপ্ট ক্লিয়ার এই কারণেই করবে যে কোনো একটা রাশিকে আপাতভাবে দেখে সেটির মাত্রার দিক থেকে যদি আমি বিশ্লেষণ করি, দেখলাম বাম পক্ষ ডান পক্ষের মাত্রা একই আসছে না, দেখে আমি বললাম তাহলে এই সমীকরণটি ভুল আছে, তো সেটা কিন্তু সবসময় হবে না। কারণ কোনো একটা সমীকরণের সাথে কিছু না কিছু গুণ সবসময় থাকে। কার গুণ থাকে? এক সবসময় গুণ থাকে। ওই একের যদি মাত্রা থাকে তাহলে কিন্তু গল্পটা চেঞ্জ হয়ে গেল। মানে আমি বললাম টি সেকেন্ডে কোনো একটা বস্তু এস দূরত্ব যাচ্ছে, বোঝা গেল? এবার ঘুরিয়ে লিখছি, ধরলাম এক সেকেন্ডে যাচ্ছে কত দূরত্ব? এস দূরত্ব। আচ্ছা, এর মানে কি? এই যে দূরত্বর সাথে কেউ গুণ নেই। এবার যদি টি সেকেন্ডে যাই সেটাকে আমরা কি দাঁড়াবে? এস ইন্টু টি দূরত্ব। মানে এখানে টি গুণ আছে, যেহেতু টি একটা সংখ্যা তাই টি কে আমরা এই সমীকরণে লিখে আমরা দূরত্ব ভাবছি, তাই তো। কিন্তু আমরা বলছি কি এস ইন্টু টি হলে কি হচ্ছে? দূরত্ব বলছি, কিন্তু এস ইন্টু টি দূরত্ব, কিন্তু এস এর একক কি জানি? মিটার। টি এর একক কি জানি আমরা? সময়। তাহলে দূরত্বের একক কি মনে হচ্ছে? মিটার গুণ সময় না? মিটার কিন্তু সময় কিন্তু নয়, কারণ এই যে দূরত্ব সেই দূরত্বের মধ্যে যেহেতু বলছে এক সেকেন্ডে এস দূরত্ব যায়, তার জন্য এর মধ্যে একটা ভাগ আছে, ভাগ একটা সেকেন্ড রয়েছে, সেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না।
তাহলে এরকম চোখে দেখতে পাই না এমন অনেক জিনিস থাকে। কিরকম থাকে সেটা তোমাদের এই সমীকরণ থেকে আমি বোঝাচ্ছি। দেখো, টিতম সময় অতিক্রম দূরত্ব মানে নবম সেকেন্ড, সপ্তম সেকেন্ডে কত দূরত্ব গেছে, মানে বলছে 5 সেকেন্ডে দূরত্ব গেছে 100 মিটার, 6 সেকেন্ডে দূরত্ব গেছে 106 মিটার। তাহলে ষষ্ঠতম সেকেন্ডে কত দূরত্ব গেছে, 106 মাইনাস 100 ইকুয়াল টু 6 মিটার দূরত্ব গেছে। ঠিক আছে, বোঝা গেল? মানে ঠিক পঞ্চম থেকে ষষ্ঠ সেকেন্ড, ওই একটা সেকেন্ডে কত দূরত্ব গেছে, সেটি কত দূরত্ব গেছে, আমাদের 6 মিটার দূরত্ব গেছে। এটি কি হলো, টি তম সময় অতিক্রান্ত দূরত্ব। তার ফর্মুলা কি, এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস 1। আচ্ছা, এবার এস টি কি, একটা দূরত্বের একক, দূরত্ব। সে দূরত্বটা কোন দূরত্ব, টি তম সময় দূরত্ব। টি তম সময় বলে দিচ্ছি, কিন্তু দূরত্ব যখন আমরা ধরবো তখন এর মাত্রা কি, এর মাত্রা হলো এল, তাই তো? কিন্তু এই যে ইউ এর মাত্রা কি, ইউ এর মাত্রা তো এল টি টু দি পাওয়ার মাইনাস 1, তাই তো? এফ টু টি মাইনাস 1 এর মাত্রা কি, যখন এই ধরনের রাশির মাত্রা বার করবো তখন আমাদের এই যে ধ্রুবকগুলোর সাধারণত মাত্রাহীন ধরবো। তাহলে হাফের কোনো মাত্রা নেই, 2 এর কোনো মাত্রা নেই, 1 এর কোনো মাত্রা নেই, অর্থাৎ মাত্রা এখানে কার আছে, এফ এর আছে আর টি এর আছে। তাহলে এফ এর মাত্রা কি, এফ এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস 2 গুণ, আর টু টি মাইনাস 1 এর মাত্রা কি, টু টি মাইনাস 1 এর মাত্রা হলো কি, সময় টি। আচ্ছা, এখানে করে ভালো একটা জিনিস আছে, দেখো এখান দিয়ে অনেকটা জিনিস বুঝে যাচ্ছ। এই যে ওয়ানটা কিন্তু মাত্রা আছে। কেন মাত্রা আছে, এই মাত্রা নেই বলে ফেলেছিলাম ভুল করে। মাত্রা কেন আছে, দেখো এই যে টুটির থেকে 1 কে বিয়োগ করা হয়েছে, সময়ের থেকে 1 কে বিয়োগ করা হয়েছে, মানে কি, সময় থেকে তো সময়কেই বিয়োগ করা যায়। তাহলে এই যে সময়, এর একটা মাত্রা আছে, এর মাত্রা কি, এর একক হলো সেকেন্ড। এটি বেসিক্যালি এই যে ওয়ানটা বেসিক্যালি 1 সেকেন্ডকে ডিনোট করছে, বোঝা গেল? আচ্ছা, তার জন্যই টুটি থেকে এটাকে বিয়োগ করা যাচ্ছে। আচ্ছা, তাহলে এফ ইন্টু টু টি মাইনাস 1 মানে এফ এর মাত্রা ইন্টু এই সময়ের মাত্রা। তাহলে এটা এখানে গুণ করলে এই যে এফ এর মাত্রা গুণ সময়ের মাত্রা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এল টি টু দি পাওয়ার মাইনাস 1। আচ্ছা, তুমি সমীকরণে দেখছো বাম পক্ষের মাত্রা আর ডান পক্ষের মাত্রা কি সেম আছে, সেম নেই। তাহলে সমীকরণটা কি ভুল, বলছে না, সমীকরণটি ভুল নয়, সমীকরণটি ঠিক। কিন্তু আমরা একটা জিনিস এখানে উপেক্ষা করছি। কি উপেক্ষা করছি, যেমন এখানে 1 সেকেন্ডের মাত্রা আছে, তেমন এই পুরো সময়টার সাথে, পুরো সমীকরণের সাথে যদি আমি এটা 1 গুণ করি, আমরা কি ভুল গুণ করব না? তাহলে ওই সমীকরণটার মান চেঞ্জ হয়ে যাবে, হবে না। অর্থাৎ আমরা যদি লিখি এস টি ইকুয়াল টু 1 গুণ ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস 1, এটা কি কোনোভাবে ভুল? কোনোভাবে ভুল না। এর একক কি পাচ্ছি আমরা, এর একক পাচ্ছি, মাত্রা পাচ্ছি টি টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ এর আমি একক পাচ্ছি কি, মিটার পার সেকেন্ড। এর আমি একক পাচ্ছি কি, মিটার। এবার এই মিটারের সাথে মিটার পার সেকেন্ডকে যদি আমরা এক করতে হয়, তাহলে এই যে 1, এই 1 এর মানে কি, 1 এর মানে হলো সেকেন্ড। এটা বেসিক্যালি 1 সেকেন্ড আছে, মানে এই যে সমীকরণটার সাথে 1 সেকেন্ডের একটা টার্ম গুণ আছে, সেই গুণটাকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু সেটা 1 সেহেতু সেটাকে লেখা হয়নি। ঠিক আছে, তাহলে যখনই এরকম কোনো সমীকরণ থাকবে যে সমীকরণটা আমি জানি মাত্রাগতভাবে মিলছে না, কিন্তু সমীকরণটা নির্ভুল, আমি ড্রাইভ করেছি, আমরা ইউজ করছি, তখনই আমরা বুঝবো এর সাথে একটা কিছু ধ্রুবকের গুণ আছে, যে ধ্রুবকটা মাত্রাহীন নয়, মাত্রা যুক্ত। সেম ভাবে এফ ইকুয়াল টু জি এম 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 ছোট হাতের এম বাই আর স্কোয়ার, এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে এফ হলো বল, এম আর এম এই দুটো হলো ভর, আর আর হলো দূরত্ব, জি একটা ধ্রুবক, এই ধ্রুবকটা কিন্তু মাত্রা যুক্ত ধ্রুবক। ঠিক আছে, মাত্রা যুক্ত। এবার যদি জি এর জায়গায় আমি এখানে লিখতাম 9 পয়েন্ট সামথিং ইন্টু সামথিং, আর তুমি ভাবতে ও এটা তো লেখা আছে, তাহলে এটা তো মাত্রা নেই, তাহলে সমীকরণটা বাম পক্ষ ডান পক্ষ মিলছে না, তো সমীকরণটার ভ্যালু নেই, এটা কিন্তু নয়। জি কিন্তু মাত্রা যুক্ত, যে কিন্তু এই বাম পক্ষ ডান পক্ষকে এক করছে। সেম ভাবে এখানে এক কিন্তু মাত্রা যুক্ত, যেটি কিন্তু বাম পক্ষ ডান পক্ষকে মাত্রার দিক থেকে সঠিক করছে। ঠিক আছে, এই কনসেপ্টটা ডিসকাশনটা খুব জানা দরকার ছিল, কারণ এই কনসেপ্টটা অনেকেই জানে না, আর এটা না জানলে আমার মনে হয় না এই মাত্রা অধ্যায়টা পড়া কমপ্লিট হলো। ঠিক আছে, এই আমাদের মাত্রা অধ্যায় পুরো শেষ হয়ে গেল। আচ্ছা, পরবর্তী অধ্যায়ে আমরা
দৈর্ঘ্য পরিমাপটা আমরা আজকে একটু দেখে নিই। পরবর্তী অধ্যায়ে আমরা বাকি যে জিনিসগুলো আছে মানে আমাদের আয়তন পরিমাপ, দৈর্ঘ্যের পরিমাপটা আমরা দেখছি, আয়তন পরিমাপ, ভরের পরিমাপ আর সময়ের পরিমাপ, এই তিনটে আমরা পরের দিন দেখব। দেখো দৈর্ঘ্য পরিমাপটা দেখছি এই কারণে এখন এখানে কিছু বোঝার জিনিস নেই, এটা অত্যন্ত সোজা একটা জিনিস, একটা পয়েন্টস শুধু আমাদের নোট করতে হবে। দৈর্ঘ্যের পরিমাপ করা হয় প্রথম ভাবে আমরা যেটা দিয়ে করি সেটা হলো সাধারণ স্কেল। সাধারণ স্কেলটা কিসের তৈরি হয়? আমাদের কাঠের তৈরি হয়, লোহা ফোয়ায় তৈরি হয় না, কারণ সেগুলো আমরা জানি কি আমাদের টেম্পারেচার বাড়লে লোহার দৈর্ঘ্য বাড়ে। অর্থাৎ যদি একটা স্কেল থাকে, ধরো এটা স্কেল আছে, স্কেলের দুটি প্রান্তের মধ্যে দূরত্ব হলো 1 মিটার। এবার গরমকালে দৈর্ঘ্যটা বেড়ে গেল, দৈর্ঘ্য বেড়ে গেলে জন্য কি হচ্ছে 1 মিটারটা আগের যে ভ্যালু তার থেকে বেশি জিনিস, দৈর্ঘ্যের জিনিসকে 1 মিটার দেখাবে। এবার আমি এখানে একটা পেনকে মাপলাম কি এখানে 1 মিটার পেলাম শীতকালে, ঠিক আছে, শীতকালে। এবার সামারে যখন আমি গেলাম, সামারে ওটা লোহার স্কেল দিয়ে মাপছি, লোহার স্কেল দিয়ে পেনটার দৈর্ঘ্য আমি পেলাম কত 1 মিটার। যদি পুরো স্কেলটা হয় তাহলে পেনটার দৈর্ঘ্য আমি পেলাম মনে করো 0.8 মিটার। তাহলে আমরা কি পেনটার মানটা আমরা কি পাচ্ছি? ভুল পাচ্ছি। তার জন্য কি হচ্ছে, কাঠের স্কেল ইউজ করা হচ্ছে। এবার এই যে স্কেলটা আছে সাধারণত সেই স্কেলটা হয় 30 সেন্টিমিটার লম্বা হয় বা 1 মিটারের হয়। আচ্ছা দেখো সাধারণত 1 মিটার লম্বা স্কেল ইউজ করি, তাতে কি সেন্টিমিটার আর মিলিমিটারের দাগ কাটা থাকে, ঠিক আছে। ধাতুর স্কেল ইউজ করি না, আমরা সাধারণত পাতলা কাঠ বা প্লাস্টিকের স্কেল ইউজ করি, তাই কারণটা আমরা বললাম। আচ্ছা এখানে কার্যপ্রণালীতে বলা হয়েছে কি কি? কার্যপ্রণালীতে বলা হয়েছে যদি স্কেলটা যদি থাকে, দেখো এই যে স্কেলটা রয়েছে, এই যে স্কেলটা রয়েছে, স্কেলটার শূন্য দাগে, এই যে শূন্য দাগ স্কেলটা রয়েছে, স্কেলটার শূন্য যে দাগ রয়েছে, শূন্য দাগে একটা বস্তুর একটা প্রান্তকে রাখা হয়, আর একটা প্রান্তকে যে পয়েন্টে কি আর একটা প্রান্ত স্কেলের সাথে টাচ করেছে সেই পয়েন্টটার মাপটা নেওয়া হয়। এই মাপটা নেওয়ার সময় স্কেলটার যে টোটাল যে ডিস্টেন্সটা পাওয়া যায় সেই ডিস্টেন্সটাই কি স্কেলটার ভ্যালু, সরি বস্তুটার কি দূরত্ব। তাহলে যদি আমাদের এই একটা স্কেল থাকে, আচ্ছা স্কেল তো আমাদের এখানে আছেই, এই তো পেয়ে গেছি স্কেল। ধরো স্কেলটা রয়েছে, এবার আমাদের একটা বস্তুর দূরত্ব ধরো মনে করো এরকম, ঠিক আছে, এর একটা বস্তু রয়েছে। এবার বললো এর ভ্যালু কত, তাহলে আমরা দেখবো এই 5-এ যদি আমরা বস্তুটাকে রাখি তাহলে 5 থেকে 3, তাই তো, 5 থেকে 3 এর মধ্যে কত আছে 2 একক, যদি সেন্টিমিটার তো সেন্টিমিটার মানে 2 সেন্টিমিটার। আচ্ছা তারপরে কত আছে, একটা দুটো ছোট 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 3টে ঘর, মানে 2 সেমি প্লাস 3টে ছোট ঘর। প্রতিটি ছোট ঘর কত, দেখো এই থেকে এই 3 থেকে 2 এর মধ্যে কটা ছোট ঘর আছে, 10টা ছোট ঘর আছে, রাইট, 10টা ছোট ঘর আছে, মানে প্রতিটি ছোট ঘরের মান কত, তাহলে 1 সেন্টিমিটার মানে 10টা ছোট ঘর। তাহলে প্রতিটা ছোট ঘর কত, একটি ছোট ঘর কত 0.1 সেমি বা 1 মিলিমিটার। অর্থাৎ এই যে ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটা কত 3 প্লাস 3টে ছোট ঘর, 3 ইন্টু 1 ইকুয়াল টু কত 3.3 সেন্টিমিটার। এভাবে আমরা ভ্যালুটা বার করছি। আচ্ছা এবার আমি দেখো এই যে দৈর্ঘ্যটা দেখো ঠিক একটু কাছাকাছি যদি যাওয়া যায়, কাছাকাছি গেলে দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা হোক, সে চেঞ্জ হোক, অসুবিধা নেই। আচ্ছা দেখো এই যে বস্তুটা আছে, বস্তুটা কি আছে, এই 3টে দাগ, এই 3 নাম্বার দাগ আর 4 নাম্বার দাগের মাঝামাঝি আছে। অর্থাৎ আমি বলতে পারছি এর অ্যাকচুয়াল ভ্যালু আমার জানা যায় না, আমি হয় এই অবধি ভ্যালু নেব অথবা এই অবধি ভ্যালু নেব, ঠিক আছে, হয় একটু আগে নেব একটু পরে নেব। অর্থাৎ আমাদের সবসময় কি হচ্ছে 1 মিলিমিটারের একটা কি থাকছে, নির্ভুলতা থেকেই যাচ্ছে, মানে 1 মিলিমিটার যে দৈর্ঘ্যটা সেটা আমরা কোনোভাবেই মাপতে পারছি না। তাহলে আমাদের যদি এই স্কেলটা যদি আমাদের দৈর্ঘ্য মাপতে হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম এরর বা ভুল কত আসবে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। অর্থাৎ আমি যদি এটা 100 মিটার, একটা যদি ধরো আমি একটা বস্তু মাপছি, সেই বস্তুটার দৈর্ঘ্য হলো 100 মিটার, 100 মিটার দৈর্ঘ্যের একটা বস্তু যদি মাপি, সেটা 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বস্তু যদি মাপি, তাতেও আমার ভুল হবে কত, 0.1 সেন্টিমিটার। আর যদি আমি 4 সেন্টিমিটারের একটা বস্তু মাপি, তাতেও আমার ভুল হবে কত 0.1 সেন্টিমিটার। অর্থাৎ এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটারে ভুলের পরিমাণটা অনেক কম, মানে যত বড় দৈর্ঘ্যের জিনিস আমি মাপবো
তত আমার ভুলের পরিমাণ কম থাকবে। অর্থাৎ এক্ষেত্রে ভুল হচ্ছে 0.1/100 ইন্টু 100 এত পার্সেন্ট, আর এখানে ভুল হচ্ছে কত 0.1/4 ইন্টু 100 অর্থাৎ কত 2.5%। আর এক্ষেত্রে ভুল হচ্ছে কত, এক্ষেত্রে ভুল হচ্ছে আমাদের মাত্র 0.1%। তাহলে আমাদের ভুলের পরিমাণটা কিন্তু এখানে আমাদের অনেকটা বেড়ে গেল। কারণ কি, তাহলে যত ছোট দৈর্ঘ্য আমরা মাপবো তত আমাদের ভুলের পরিমাণ তত বেশি, যত বড় দৈর্ঘ্য মাপবো তত আমাদের ভুলের পরিমাণ তত কম। এটুকু এখানে বলার ছিল। আচ্ছা, তাহলে কার্যপ্রণালীটা আমরা মোটামুটি বুঝলাম। আচ্ছা, সতর্কতাটা আমরা পড়বো, তার আগে আমরা ভুলটা দেখে নিই। দেখো, ন্যূনতম আর সর্বোচ্চ পরিমাপের সীমা বলছে। ন্যূনতম পরিমাপ কত আমরা দেখালাম ন্যূনতম কতটা দৈর্ঘ্য আমরা মাপতে পারি, 1 মিলিমিটার মাপতে পারি। 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। অর্থাৎ এর প্রতিটি ছোট ঘরের একটা স্কেলের সাহায্যে যে ক্ষুদ্রতম দূরত্ব আমরা মাপতে পারি তাকেই তার কি হচ্ছে লিস্ট কাউন্ট বা ন্যূনতম দূরত্ব বলছে। তাহলে ন্যূনতম সীমা কি, সবচেয়ে ছোট যে দৈর্ঘ্যটা আমরা মাপতে পারছি। কেউ কিন্তু আবার ভুল করে এই ন্যূনতম সীমার সংজ্ঞা আসলে লিখে পেল না স্কেলের একটা ছোট ঘরের দৈর্ঘ্যকে বলা হয়। দেখো, এক্ষেত্রে কোইন্সিডেন্স করে যাচ্ছে যে স্কেলে একটা ছোট ঘরের দৈর্ঘ্য দিয়েই আমি সবচেয়ে ন্যূনতম সীমা মাপতে পারছি। কিন্তু কোথাও যেমন ভার্নিয়ার ক্যালিপার এবং অন্যান্য যন্ত্র আছে, সেখানে কিছু মেকানিক্যাল জিনিস ইউজ করা হয়, কিছু যে আমরা যে দৈর্ঘ্যটাকে ওখানে তুমি দেখতে পাচ্ছ তার থেকে অনেক ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা মাপতে পারি। অর্থাৎ কোনো একটা ইনস্ট্রুমেন্টের সাহায্যে, কোনো একটা যন্ত্রের সাহায্যে যে ক্ষুদ্রতম দৈর্ঘ্যকে মাপা যায় তাকেই তার লিস্ট কাউন্ট বা সর্বনিম্ন সীমা বলা হয়। আর সর্বোচ্চ সীমা কি, ওটা টোটাল যত দৈর্ঘ্য হয়। 1 মিটারের স্কেল হলে 1 মিটার, 30 ইঞ্চির স্কেল হলে 30 সেন্টিমিটার স্কেল হলে 30 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, এটা হলো এখানকার গল্প। আচ্ছা, তারপর ত্রুটিটা আমি বললাম। দেখো, যেহেতু সর্বনিম্ন কতটা মান মাপা যায় 0.1, মানে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য আমি যাই মাপি না কেন তাতে 0.1 সেন্টিমিটারের ঘাপলা থাকবেই থাকবে। ঠিক আছে, কারণ আমাদের ওর মধ্যে যদি কোনো মান থাকে সেটা আমরা কোনোভাবেই মাপতে পারি না। তাহলে সেটি যদি 10 সেন্টিমিটার কোনো জিনিসের লেন্থ হয়, সেটা 10 সেন্টিমিটার থেকে 0.1 সেন্টিমিটার কমও হতে পারে অ্যাকচুয়াল লেন্থ, আর 0.1 সেন্টিমিটার বেশিও হতে পারে। তাই আমরা সেটাকে লিখি 10 ইন্টু প্লাস মাইনাস 10.0 প্লাস মাইনাস 1। ঠিক আছে, প্লাস মাইনাস 0.1। ওকে, এত সেন্টিমিটার। অর্থাৎ এর দ্বারা আমরা বোঝাচ্ছি 10 সেন্টিমিটার একটা বস্তু মাপতে গেলে 0.1 সেন্টিমিটারে ভুল হতে পারে। তাহলে কত পার্সেন্ট ভুল হতে পারে, 0.1/10 ইন্টু 100, অর্থাৎ 1% ভুল হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমাদের ক্ষুদ্র দৈর্ঘ্য মাপতে হয় তাহলে আমাদের যদি আমরা 1 সেন্টিমিটার মাপি, তাহলে 1 সেন্টিমিটারে যদি 0.1 সেন্টিমিটার ভুল হয় তাহলে 1/1 ইন্টু 100, অর্থাৎ কতটা ভুল হয়ে যাচ্ছে দেখো, 10% ভুল হয়ে যাচ্ছে। অর্থাৎ যত ক্ষুদ্র দৈর্ঘ্য মাপবো তত ভুলের পরিমাণটা বেশি। এটা এখানে বলার উদ্দেশ্য ছিল। আচ্ছা, এক্ষেত্রে আর একটা জিনিস আমাদের দেখতে হবে, প্যারালাক্স বা লম্বন ত্রুটি। তাই তো, লম্বন ত্রুটি কি বলছে দেখো, ফাঁকা জায়গা এখানে আছে ফাঁকা জায়গা। আচ্ছা, স্কেলটা এখানে রয়েছে, তাই তো। স্কেলটা দরকার নেই, আমরা একটা স্কেল আঁকি। তাহলে এখানে একটা স্কেল আঁকা রয়েছে। ওকে, অংশাঙ্কিত করা আছে। এবার এখানে একটা বস্তু তুমি দৈর্ঘ্য মাপছো। আচ্ছা, এবার তুমি চোখটাকে এই পয়েন্টে রাখলে, যদি এই যে চোখের যে লাইন, সেই লাইন বস্তুর যে সীমা, সেই সীমা আর স্কেল যদি একটা লম্ব রেখা বরাবর থাকে, উলম্ব অক্ষ বরাবর থাকে, তাহলে তুমি তা কি পাচ্ছ, তার প্রকৃত দৈর্ঘ্য পাচ্ছ। প্রকৃত দৈর্ঘ্য মনে করো x একক। ঠিক আছে। এবার তোমার চোখটা তুমি হরিপদ একদম লম্বালম্বি ভাবে না তাকিয়ে তুমি হরিপদ একটু দূর থেকে তাকালে, বাদিক থেকে তাকালে। বাদিক থেকে যদি তুমি তাকাও তাহলে তুমি যখন এদিকে তাকাবে তোমার সীমাটা কি হবে, এই স্কেলটা তো এই যে বস্তুটা তো তোমার পথটাকে আটকে দিচ্ছে, দৃষ্টির পথটাকে। কারণ এটা কি আছে, এটা নিরেট বস্তু আছে, তাই তো, নিরেট বস্তু আছে। হ্যাঁ, এটা নিরেট বস্তু।
এই নিরেট বস্তুটার দিকে যদি তুমি তাকাও তখন তোমার কেসটা কি হবে, তখন তুমি কি দেখবে, গিয়ে এই পয়েন্টটা ক্রস করে এখানে গিয়ে টাচ করছে তোমার দৃষ্টিশক্তিটা। তাহলে তোমার যে ভ্যালুটা, যে মানটা তুমি পাচ্ছ, মানটা কি হচ্ছে, বেশি পেয়ে যাচ্ছ আগের থেকে। অ্যাকচুয়াল মান যদি তুমি এই বরাবর রাখতে তাহলে তুমি পেতে কত, এটা। যদি তুমি বাদিকে রাখো তাহলে তুমি কি হচ্ছে, তার থেকে বেশি মান পেয়ে যাচ্ছ। সিমিলার যদি তুমি ডান দিকে চোখটা রাখো তাহলে তুমি যখন তাকাবে তখন তুমি কিভাবে তাকাবে, এই দেখো এই ভ্যালুটা তুমি পাবে। তখন তুমি এইখানে যদি চোখ রাখো তাহলে তুমি তাকালে কি ভ্যালু পাবে, এই ডিস্টেন্সটা পাবে স্কেল থেকে। সেটাও কি ভুল? অবশ্যই ভুল, কারণ অ্যাকচুয়াল ডিস্টেন্স কত, এটা। এটা কি বলছে আমাদের লম্বন ত্রুটি বা প্যারালাক্স, মানে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য মাপার জন্য সেটি বরাবর চোখটিকে সেই লেভেলে নিয়ে গিয়ে সেই লেভেল বরাবর তাকাতে হয়। আচ্ছা, যদি স্কেলটাকে এদিকে রেখে বস্তুটাকে আমরা এদিকে রাখতাম তাহলে উল্টো গল্প হতো। তাহলে কি হতো, তাহলে যদি আমার এখানে যদি চোখ ছিল, তাই তো, এই যে চোখ, এই চোখ দিয়ে যদি আমি তাকাতাম তাহলে আমি কি দেখতাম, বস্তুটার মান কি হতো, কম দেখতাম। আর যদি এখানে তাকাতাম তাহলে কি হতো, বস্তুটার মান আমরা কি দেখতাম, বেশি দেখতাম, তাই তো। তাহলে আর এখানে কি দেখেছিলাম, বস্তুর মানটা কম, আর এদিকে তাকালে বস্তুর মানটা বেশি দেখেছিলাম। অর্থাৎ স্কেলের পজিশন মানে আগে বস্তু রেখে তারপর স্কেল রাখবো, না আগে স্কেল রেখে তারপর বস্তু রাখবো, তার উপরেও জিনিসটা ডিপেন্ড করে ভুল ভ্রান্তি হতে পারে যদি আমাদের চোখটা প্যারালালি না থাকে। ঠিক আছে, মানে চোখ সবসময় প্যারালালে বা একই লেভেলে রাখতে হবে, এটা কি হচ্ছে লম্বন ত্রুটি। ঠিক আছে, আশা করে বোঝাতে পারলাম। আচ্ছা, এছাড়া এখানে একটা অ্যাক্টিভিটি দেয়া আছে, এই অ্যাক্টিভিটিটা আমি তোমাদের একটু বলে রাখি। ফালতু জিনিস, তাও আমি একটু বলে রাখি। কি বলছে, একটি অসম আকৃতির বস্তুর অসম আকৃতির বস্তুর কি মাপতে হবে, ক্ষেত্রফল মাপতে হবে। কি করে ক্ষেত্রফল মাপবো, দেখো আমাদের যে গ্রাফ পেপার থাকে, এই যে গ্রাফ পেপার, হ্যাঁ, এই যে গ্রাফ পেপার থাকে, এই যে গ্রাফ পেপারে কি থাকে, অনেক ছোট ছোট ঘর কাটা থাকে। এই ঘরগুলোর প্রত্যেকটার একটা দৈর্ঘ্য একটা প্রস্থ আমরা জানি। কি জানি, এখানে হলো 1 ইউনিট, সেই ইউনিটটা সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে। যে ইউনিটে আমরা গ্রাফ পেপার কাটবো কিনবো তার উপর ডিপেন্ড করছে। এটা হলো গিয়ে 1 ইউনিট, মানে এখানেও 1 একক ইন্টু 1 একক। মনে করি এটির দৈর্ঘ্য হলো গিয়ে 1 মিটার, সরি বড্ড বেশি ধরে ফেললাম। মনে করি এটার দৈর্ঘ্য হলো গিয়ে 1 মিলিমিটার, তাহলে এটির দৈর্ঘ্য কত, 1 মিলিমিটার। তাহলে আমাদের যে এই যে ঘরটা রয়েছে, ঘরটার ক্ষেত্রফল কত, 1 ইন্টু 1 মিলিমিটার, মিলিমিটারের স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার। এবার ধরো একটা বস্তুকে, একটা অসমাকৃতির বস্তুকে আমি গ্রাফ পেপার উপরে রাখলাম, রেখে তার চারদিক থেকে এই বস্তুটাকে আমি রেখে তার চারদিক থেকে আমি পেন দিয়ে দাগ দিয়েছি। দাগ দেওয়ার জন্য কি হচ্ছে, একটা আমরা লাইন পেলাম। লাইনটা কি, এরকম একটা লাইন পেলাম। ঠিক আছে, এবার বলছে এই লাইনটা যদি আমি পেয়ে যাই, লাইনটা থেকে আমি এই লাইনটা কতগুলো বর্গক্ষেত্র লাইনটার মধ্যে আছে সেটা দিয়ে আমি কি পাচ্ছি, সেটা দিয়ে আমি সেই জিনিসটার ক্ষেত্রফল মাপতে পারছি। সেটাই এখানে বলা হচ্ছে। দেখো এই যে লাইনটা চলে গেছে, আউটার লাইনটার মধ্যে কতগুলো সম্পূর্ণ বর্গক্ষেত্র রয়েছে। যতগুলো সম্পূর্ণ বর্গক্ষেত্র রয়েছে ততগুলো তো নর্মালি আমি অত মিলিমিটার স্কোয়ার বলতেই পারছি। কত আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা। তাহলে 19টা ঘর আছে, মানে 19টা ঘরের জন্য 19 মিলিমিটার স্কোয়ার তো হয়েই যাচ্ছে, তাই তো। তাহলে 19 মিলিমিটার স্কোয়ার। এবার যে ঘরগুলো অর্ধেক আছে, যেমন এই ঘরটা, এবার এখানে একটা যে মজার জিনিস দেখো, এই যে ঘরটা আছে, হ্যাঁ, এই ঘরটা এই পুরো ঘরের অর্ধেকের থেকে ছোট। আর এটা কি হচ্ছে, এটা হলো পরের যে ঘরটা, সেটি কি পুরো ঘরটার অর্ধেকের থেকে বড়। অর্থাৎ এর পরিমাণ আমি বলতে পারি, এই যে পুরো ঘরটা কি হয় 1 মিলিমিটার স্কোয়ার, তার অর্ধেক মানে 0.5 মিলিমিটার স্কোয়ার থেকে ছোট। আর এই যে ঘরটা সেটি কি হচ্ছে 0.5 মিলিমিটার স্কোয়ার থেকে বড়। অর্থাৎ যতগুলো বড় ঘর আর যতগুলো ছোট ঘর আছে সবগুলো যোগ করে যদি আমি তাকে অ্যাভারেজ করি, হাফ দিয়ে ভাগ করি, তাহলে আমি মোটামুটি একটা অ্যাভারেজ পাচ্ছি। অর্থাৎ এখানে বড় ঘর কতগুলো আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 6টা কি আছে, 6টা হলো বড় ঘর মানে অর্ধেকের থেকে বেশি, তাহলে 6টা বড় ঘর, তাই তো। আর ছোট ঘর কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা।
8টা ছোট ঘর। এর যে গড় ডিভাইডেড বাই 2, এতগুলো আমি কি বলতে পারি, এতগুলো অর্ধেক ঘর আছে, তাই তো। 8/14/2 মানে কত? 7। তাহলে 7টা কি আছে? অর্ধেক ঘর আছে। তাহলে অর্ধেক ঘর হওয়ার জন্য তার ভ্যালু কত? 0.5 এত মিলিমিটার স্কোয়ার। এভাবে আমি তাহলে 19-এর সাথে এটা যদি আমি যোগ করি, তাহলে আমি টোটাল যে বস্তুটা তার আমরা কি পেয়ে যাচ্ছি? ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। আচ্ছা, যদি গ্রাফ পেপারটা এরকম দেখতে হয়, মানে অত্যন্ত ছোট ছোট আকৃতির দেখতে হয়, তখন আমরা কি করব? তখন আমাদের যদি এই প্রত্যেকটা ঘর যদি 1 মিলিমিটার করে হয়, দেখো এতটাই ছোট রয়েছে এখানে, তাহলে এখানে প্রতিটা ঘর আছে 1 মিলিমিটার করে, তাই তো। প্রতিটা ঘর হচ্ছে 1 মিলিমিটার করে। তাহলে এই যে পুরোটা বর্গটা আছে, বর্গটা কত? এখানে 10টা ঘর আছে, তাই তো। 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এটার পুরোটা ভ্যালু কত? 10 মিলিমিটার ইন্টু 10 মিলিমিটার স্কোয়ার, মানে 100 মিলিমিটার স্কোয়ার, তাই তো। 100 মিলিমিটার স্কোয়ার। এই 100 মিলিমিটারে কটা ঘর আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6 ইন্টু 100, 600 মিলিমিটার স্কোয়ার তো এখানেই আছে। আচ্ছা, এইখানে দেখো, এবার তুমি এই যে টিক মারাগুলো দেখো, এই যে টিক মারাটা কি হচ্ছে? এখানে অর্ধেক, মানে 100 মিলিমিটারের অর্ধেক 50 মিলিমিটার, 50 মিলিমিটার থেকে বেশি আছে। এখানে প্রায় 50 মিলিমিটার স্কোয়ার আছে, এখানেও 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 প্রায় 50 মিলিমিটার স্কোয়ার আছে, ঠিক আছে। আর এইগুলো খুব ছোট 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 জায়গা, তো এগুলোকে আমি বাদই দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে কতগুলো 50 মিলিমিটার আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, প্লাস তাহলে 600 প্লাস 6 ইন্টু 50, এতগুলো মিলিমিটার স্কোয়ার, ইকুয়াল টু কত? 5 × 30, 300, অর্থাৎ 900 মিলিমিটার স্কোয়ার। ভালো কথা, 900 মিলিমিটার স্কোয়ার আমি কি পাচ্ছি? এই বড় বড় গুলো দিয়ে পাচ্ছি, মানে যেগুলো অলমোস্ট অর্ধেক আছে সেগুলো দিয়ে আমি পাচ্ছি। এবার আমাদের পাবো যেগুলো ছোট ছোট গুলো দিয়ে গুনতে হবে, এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এখানে যদি আমি ঘর গুনি, আমি প্রায় 63টা ঘর পাবো, ঠিক আছে। আমি ঘরগুলোর গুনছি না, এরকম পুকু 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে গুনতে হবে, ঠিক আছে। গুনার পরে আমি 63টা ঘর পাবো। তাহলে 63টা ঘর পাওয়া গেলে প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল কত পড়েছিলাম? 1 মিলিমিটার স্কোয়ার। 63টা ঘরের ক্ষেত্রফল কত? 63 ইন্টু 1 মিলিমিটার স্কোয়ার, অর্থাৎ 63 মিলিমিটার স্কোয়ার। অর্থাৎ পুরো যে মান, পুরো মানটা কত? 963 মিলিমিটারের স্কোয়ার। এত বিচ্ছিরি ভাবে আমাদের ক্যালকুলেশনটা করে বার করতে হবে, ঠিক আছে, যদি গ্রাফ পেপার সাহায্যে আমরা মান বার করতে চাই। আচ্ছা আচ্ছা, এবার কয়েকটা প্রবলেম তোমরা একটু জেনে নাও। প্রথমে দেখো, এবার আরো কতগুলো প্রবলেম দেখবো আমরা। স্কেলের সাহায্যে কি করে পাতলা কাগজের বেধ নির্ণয় করতে হবে। একটা পাতলা যদি আমাদের একটা খাতা বা বই থাকে, তার প্রত্যেকটা পৃষ্ঠার বেধ বা পরিসীমা বা থিকনেস, পরিসীমা না, থিকনেস খুব কম হয়। সেটা মাপার জন্য কি হবে? আমরা পুরো বইটার থিকনেস মাপবো, আর বইটাতে কতগুলো পৃষ্ঠা আছে তাকে দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে আমাদের ভ্যালুটা পেয়ে যাবে। অর্থাৎ যদি বইটার থিকনেস পাওয়া যায় 2 মিলিমিটার, যদি 20টা পৃষ্ঠার থিকনেস পাওয়া যায় 2 মিলিমিটার, তাহলে প্রত্যেকটা পৃষ্ঠার থিকনেস কত হবে? 20/2 ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। ধরো আমাদের একটা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার দৈর্ঘ্য মাপতে হবে, তাহলে আমরা কি করছি? পুরো বইটার যে থিকনেস সেটা আমরা স্কেলের সাহায্যে মাপছি এবং তাকে পৃষ্ঠার সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি। আর যেটা স্কেলে, আর যাদের পৃষ্ঠা তোমাকে দিয়ে দেয়, বলা হয় এই পৃষ্ঠাটা দেওয়া আছে সিঙ্গেল পৃষ্ঠা, বলছে পৃষ্ঠাটার থিকনেস কি করে মাপবো। তাহলে পৃষ্ঠাটাকে আমরা কতগুলো ছোট ছোট ভাগে ভাঁজ করবো, ভাঁজ করতে করতে যখন পৃষ্ঠাটা একটু মোটা হয়ে যাবে, তখন তার আমরা লেন্থ মাপবো, আর কতগুলো ভাঁজ করি সেটা আমরা মাপবো। ওই লেন্থকে ভাঁজ সংখ্যা দিয়ে ভাঁজ করলে আমরা কি পাবো? থিকনেসটা পেয়ে যাব, ঠিক আছে। অত্যন্ত ফালতু জিনিস, এগুলো আমি আর ডিসকাশন করছি না। আচ্ছা, সুতো ও রেখার সাহায্যে কি করে বক্ররেখা, আচ্ছা, সুতো ও রৈখিক স্কেলের সাহায্যে কি করে, আচ্ছা কোথায় গেল, হ্যাঁ, সুতো ও রৈখিক স্কেলের সাহায্যে কি করে দৈর্ঘ্য নির্ণয় করব। মানে ডিটারমিনেশন অফ কার্ভ লাইন, মানে একটা বাঁকা লাইন আছে, একটা বাঁকা, ধরো এই যে একটা বাঁকা একটা বস্তু আছে, বলছে তার দৈর্ঘ্য আমরা কি করে মাপবো। আমাদের একটা সুতো লাগবে, ধরো সুতোটা আছে, সুতোটা একটা দিকে আমাদের রং করে দেবো, তাই তো। ধরো এই যে সুতোটা আছে, সুতোটার একটা পাশে আমরা রং করে দেবো। এবার সুতোটা ওই রেখা বরাবর পরপর আস্তে 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 রেখে যাবো। রেখে যাওয়ার পরে সুতোটা যখন পুরো রেখা বরাবর চলে যাবে, তখন সেই সুতোটাকে আলাদা করে নিয়ে যে সুতোটাকে একটা স্কেল দিয়ে তার দৈর্ঘ্য মাপবো, তাহলে আমাদের ওই বক্ররেখার দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। সেম ভাবে যদি আমাদের একটা মুদ্রা থাকে, আমাদের একটা ফলক থাকে বা কিছু থাকে, তাহলে কি করবে? ফলকের একটা পাশে এই সুতোটাকে টাচ করব,
সুতোটাকে টাচ করে সুতোটাই ফলক বরাবর পুরোটা ঘুরিয়ে নিয়ে আসবো, যে পয়েন্টে মার্ক করেছিলাম, কালার করেছিলাম, সেই পয়েন্টে যখন চলে আসবে তখন এটাকে আমরা আলাদা করে নেব। আলাদা করে নিলে পরে যখন এটাকে আমরা সোজাসুজি টান করবো, সুতোটাকে যখন আমরা সোজাসুজি টান করবো তখন সেই সুতোটা এরকম দাঁড়াচ্ছে। এবার সেই সুতোটাকে আমরা কি করব, একটা স্কেলের সাহায্যে সুতোটার দৈর্ঘ্য আমরা মেপে নেব। যখন স্কেলের সাহায্যে সুতোটার দৈর্ঘ্য আমরা মেপে নিলাম, ধরো সেই দৈর্ঘ্যটা আমরা যেটা পাচ্ছি সেটা আমরা কি পাবো, তার পরিসীমা পেয়ে যাব। এবার যদি সেটা বৃত্তাকার হয়, বৃত্তাকার যদি জিনিস হয়, তার যদি আমরা পরিসীমা পেয়ে যাই, তাহলে আমরা পরিসীমার যে ফর্মুলা ইউজ হয় সেই ফর্মুলা ইউজ করে সেই বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। আর বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ থেকে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করে বৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। অর্থাৎ এই কয়েনটার আমরা ক্ষেত্রফলও পেয়ে যাব, কয়েনটার আমরা পরিসীমাও পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রবলেমগুলো একবার আমরা দেখে নিই কি কি প্রবলেম রয়েছে। বইয়ের পাতার বেদ নির্ণয়। কি বলেছিলাম? বইয়ের পুরো গড় বেদ, মানে বইটার বিভিন্ন জায়গাতে আমরা মাপ নেব, মাপ নেওয়ার পরে তার যেটা গড় মান আমরা বার করব, সেটাকে আমরা বইয়ের পৃষ্ঠা সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা বইয়ের পাতার কি পাবো, বেদ পেয়ে যাব। আচ্ছা, তারপর হলো সরু তারের ব্যাস নির্ণয়। কি করে সরু তারের ব্যাস নির্ণয় করব? একটা লোহার দণ্ড নেব বা কোনো একটা দণ্ড নেব, যেটা আমরা আমাদের চোঙ আকৃতি হবে, হ্যাঁ, মানে যার ব্যাসার্ধ সব জায়গায় সেম হবে। এই চোঙটার গায়ে তারটাকে আমরা বারবার করে এভাবে করে পেঁচাবো, এমন ভাবে পেঁচাবো যাতে তারটার মধ্যে কোনো ফাঁক না থাকে। যদি তারটার মধ্যে কোনো ফাঁক না থাকে, তাহলে এবার এই তারটার আমরা টোটাল যে দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্যটা স্কেল দিয়ে মাপবো। ধরো এই দৈর্ঘ্যটা আসলো এল, আর এই দৈর্ঘ্য কতগুলো পাক আমরা পেঁচাতে হবে সেটা তো আমরা গুনতে পারবো, সেটা আমরা গুনে সেটা পেলাম হলো এন। তাহলে এল কে যদি আমরা এন দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো, সেই তারটার ব্যাস পেয়ে যাব, তাই তো? কারণ আমরা একটা জানি একটা তার কি হয়, পুরো ব্যাস বরাবর একটা গায়ে একটা প্যাচেই থাকে, মানে একটার সাথে একটা ডিস্টেন্স কত থাকে, একটা ব্যাস 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 ডিস্টেন্স থাকে। এইভাবে আমরা একটা তারের ব্যাস বার করতে পারি একটা স্কেলের সাহায্যে। আচ্ছা, এর অর্থাৎ সরু তারের ব্যাস নির্ণয়, এই প্রবলেমটা হয়ে গেল। একটা লম্বা সরু তার নিয়ে চোঙের উপরে ঘোটানো হলো, এরপরে চোঙের উপরে পাকগুলো যে দৈর্ঘ্য দখল করলো, সেই দৈর্ঘ্যকে একটা স্কেলের সাহায্যে মাপা হলো, অর্থাৎ এল ডিস্টেন্স। এবার তাকে পাক সংখ্যা দ্বারা ভাগ করলেই কি হবে, তার ব্যাস পেয়ে যাব। আচ্ছা আচ্ছা, এই অবধি আমাদের থাকলো। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে যে স্কেলের আমরা ঠিকুচিকুষ্টি বার করে ফেললাম। তাই স্কেলের আমাদের যদি বলে লিস্ট কাউন্ট বা সর্বনিম্ন সীমা, সেটা কি 0.1, যদি বলে আমাদের 0.1 মিলিমিটার, 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার, যদি বলে একটা স্কেলের সাহায্যে আমরা কোনো একটা দৈর্ঘ্য মাপলাম 25 সেন্টিমিটার, তার শতকরা এরর বা শতকরা ত্রুটির পরিমাণ কত, তাহলে আমরা জানি 25 সেন্টিমিটারেও প্রতি যাই মাপি তাতে এররের পরিমাণ কত, 1.1 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার এরর কত, 0.1 বাই ডিভাইডেড বাই 25 ইন্টু 100, এত পার্সেন্ট। এভাবে করে আমরা এররটা বার করব। অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের ইনস্ট্রুমেন্ট, যেটা বেসিক ইনস্ট্রুমেন্ট, সেটা আমরা ভ্যালু পেয়ে গেলাম। এছাড়া ভার্নিয়ার ক্যালিপার, স্লাইড ক্যালিপার, এগুলো আমরা ইউজ করি, যেগুলো অনেক 11 12 তোমরা পড়বো। শুধু মনে রাখবে ভার্নিয়ার ক্যালিপারে যে লিস্ট কাউন্ট হয় সেটা 0.1 এর জায়গাতে 0.01 হয়, মানে আরো তাকে আমি আরো 10 ভাগের 1 ভাগ করতে পারছি। আচ্ছা, সেটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমরা আর কি কি পড়লাম? আমরা মাত্রা সম্পর্কে পড়লাম। মাত্রা সম্পর্কে পড়া ছাড়াও আমরা কি কি পড়লাম? আমরা নটিক্যাল মাইল পড়লাম এবং আমরা নট সম্পর্কে পড়লাম। তো নট ও নটিক্যাল মাইলে আমাদের বেশি সময় খেয়ে নিয়েছে, যার জন্য আমরা বাকি জিনিসগুলো সম্পর্কে একটু কম টাইম পেলাম। তাহলে আমরা দেখলাম নট পড়লাম, তাপগ্রাহিত জলসময়গুলো এককগুলো পড়লাম, মাত্রাহীন ভৌত রাশির যে গল্প সেটা আমরা বুঝলাম, কিছু গাণিতিক উদাহরণ দেখলাম, টি-তম সময় অতিরিক্ত দূরত্ব বললাম, যে মাত্রা না মিললেই আমরা সমীকরণটাকে ভুল বলে প্রথমেই দাগিয়ে দেবো না, তার মধ্যে অনেক লোকানো শর্ত থাকতে পারে। পরিমাপের যন্ত্রসমূহের মধ্যে আমরা লৈখিক স্কেল পড়লাম, লৈখিক স্কেলে আমরা সীমা পড়লাম, ত্রুটি পড়লাম, ম্যাটেরিয়াল পড়লাম, ক্ষেত্রফল কি করে বার করবো গ্রাফ পেপারের সাহায্যে সেটা পড়লাম। আচ্ছা, পাতলা কাগজের যে বেদ, পাতলা কাগজকে ভাঁজ করে করে কি করে বার করতে সেটা আমরা পড়লাম, বক্ররেখার দৈর্ঘ্য আমরা পড়লাম। এতগুলো টপিক আমরা পড়েছি, তাই তো? আমাদের ভরের যে জিনিসটা ছিল সেটা আমাদের বাকি রয়ে গেল। আশা করি পরের লেকচারে আমরা পুরোটা শেষ করে দেবো। পরের লেকচারটাও হয়তো একটু বড় হবে, কিন্তু আশা করি ওটাই এই অধ্যায়ের শেষ লেকচার হবে। তোমরা ভালো থাকবে, নোটসটা খুব ভালোভাবে নেবে। ম্যাটেরিয়াল লাগলে, রিডিং ম্যাটেরিয়াল লাগলে আমাকে টেলিগ্রামে পিন করবে, সবচেয়ে ভালো হয় যদি এখানে কমেন্ট করো।
আর আমার ফোন নাম্বার তো দেওয়া আছে, সেখানে তোমরা পিনও করতে পারো। মোটা কথা নোটসটা নাও, নিয়ে পড়াশুনোটা করো, কনসেপ্টটা ক্লিয়ার করো। আমি এমনভাবেই পড়াচ্ছি যাতে তোমাদের পরবর্তীকালে যদি তোমরা কোনো কম্পিটিটিভ এক্সামও দাও, WBCSও দাও, আরও হায়ার লেভেলে যাও, তাতেও যেন মাধ্যমিক লেভেলের সায়েন্স গ্রুপ তোমাদের 100তে 100 থাকে। সেভাবেই আমি কমপ্লিট করছি, যাতে কোনোদিন বুঝতে কোনো সমস্যা না হয়। তোমাদের শুধু কাজ হলো আমাকে ফিডব্যাকটা দেওয়া আর পড়াশোনাটা করা, ঠিক আছে, যাতে মোটিভেশনটা থাকে। ওকে, চলো বাই, ভালো থাকবে।